এই অনুষ্ঠানে প্রচারিত প্রতিটি ঘটনা শ্রোতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ভূত নাইট টিম ঘটনাগুলোর সত্যতা যাচাই করে না, অতএব বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। শিশু ও দুর্বল চিত্তের ব্যক্তিরা এই অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকুন। ঘটনাগুলোতে বলা ধূমপান ও মদ্যপান ভূত নাইট টিম কোনোভাবেই সমর্থন বা উৎসাহিত করে না, কারণ ধূমপান ও মদ্যপান কর্কট রোগের কারণ। এক্স্যাক্টলি ঘড়ির কাটার সময় বলছে ঠিক 12টা বেজে 1 মিনিট। আজ 14 আগস্ট, আর সেই সাথে শুরু হয়ে গেল আপনাদের সবার প্রিয় শো ভূত নাইট। এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে আছেন সবাইকে প্রথমে আমন্ত্রিত জানাচ্ছি আমাদের নিয়মিত যেই ভূতের শো, এবং আপনারা যেটা শুনতে খুব বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করেন ভূত নাইট শো সেটি। এবং সেই সাথে জানিয়ে দিতে চাই, একেবারে ভূত নাইটের শুরুতেই জানাতে চাই, যারা সেফ পাচ্ছেন এবং আমাদেরকে এই মুহূর্তে শুনছেন তারা কিন্তু প্রথমেই জানাতে পারেন আপনাদের যেই কথা, সেই কথাগুলো জানানোর জন্য আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের যে লাইভ, সেই লাইভটি আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমাদের যে ফেসবুক পেজ 96.4 স্পাইস FM এর ফেসবুক ভেরিফাইড পেজ, সেই পেজের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং পাশাপাশি আপনারা যারা ঘটনা পাঠাতে চান এবং ভূত নাইটে চান আপনার ঘটনাগুলো আমি পড়ে শোনাই, তারা কিন্তু আপনার ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারবেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আপনাকে লিখতে হবে bhootnight@96@gmail.com। এই ঠিকানায় কিন্তু আপনাকে ভূত নাইটের যে ঘটনা সেই ঘটনাগুলো লিখে পাঠাতে হবে। এছাড়াও যদি চান আপনি আপনার ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে SFM, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপর লিখতে হবে আপনার লোকেশন, এরপরে যেই আপনার ঘটনা সেই ঘটনাগুলো আপনি আমার কাছে লিখে, কিংবা আপনি যদি স্টুডিওতে আসতে চান বলতে চান, তাহলে সেই স্টুডিওগুলো বলার জন্য আপনাকে আপনার নাম্বারটি টাইপ করে পাঠাতে হবে 26969। এই নাম্বার আমি আবার বলছি, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখবেন SFM, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, তারপর লিখবেন লোকেশন, এরপরে যে ঘটনাটা আপনি পাঠাতে চান সেই ঘটনাকে অবশ্যই একটা টাইটেল নাম লিখে আপনার নাম্বারটি, আপনার মোবাইল যে নাম্বার সেই মোবাইল নাম্বারটি লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং অনুরোধ করব ভূত নাইটের আজকের এই আয়োজনটা শেয়ার করে দেবেন দ্রুত, যাতে খুব দ্রুত আসলে সবাই জয়েন হয়ে যেতে পারে। আমি আবার বলছি, আমাদের যে মেইল আইডি যেখানে আপনি আপনার অভিজ্ঞতা, অলৌকিক অভিজ্ঞতা এবং গল্প শেয়ার করতে পারবেন লিখে কিংবা রেকর্ড করে, আমি ইমেল অ্যাড্রেস আবার বলছি bhoot964@gmail.com, উইচ ইজ অ্যাজ BHOOT964@gmail.com। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই শেয়ার করে দেবেন। বরিশাল বিভাগ ঝালকাঠি থেকে লিখেছেন আকাশ, এছাড়াও দেখতে পাচ্ছি আরমান যুক্ত হয়ে গেছেন। ফটিকছড়িতে পানি কিছুটা কমেছে লিখেছেন সঞ্জিদা আক্তার শান্তা। অনেক অনেক দোয়া এবং থাকবে আপনাদের জন্য, সবার জন্য যারা এই মুহূর্তে আসলে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আসলে আমাদেরকে শুনছেন, আর যারা এই মুহূর্তে আমাদেরকে সেফলি শুনছেন তাদের জন্য অনুরোধ থাকবে যাতে করে সাহায্যের হাত আমরা যে যার জায়গা থেকে আসলে বাড়ি দিতে পারি সেই সমস্ত মানুষগুলোর জন্য। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আহমেদ আরিয়ান, তিনি ঢাকা থেকে বলছেন অনেক অনেক ভালোবাসা রইল লিখেছেন, গল্প শোনার জন্য এসেছি। রাসেল রাকি লিখেছেন মৌলভীবাজার থেকে শুনছেন তিনি। নাজমুল ইসলাম, এছাড়াও দেখতে পাচ্ছি মেজবাহ দেওয়ান আছেন। আমাদের কাছে আজকে অনেকগুলো ঘটনা, আপনাদের পাঠানো অনেকগুলো ঘটনা, সিলেক্টিভ কিছু ঘটনা আমাদের কাছে আজকে আছে। আশা করি আজকের ভূত নাইট আপনাদের বেশ ভালো কাটবে। আর যারা যারা যুক্ত হয়ে আছেন শেয়ার করে দিয়ে আপনারা জানাতে পারেন ঠিক কোন ধরনের ঘটনা শুনতে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের কাছে থাকা প্রথম ঘটনায়।
আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি তাসিন। আজকে একটা রহস্যময় ঘটনা ভূত নাইটে লিখে পাঠালাম। ঘটনাটি ঘটে 2011 সালের নভেম্বর মাসে। এই ঘটনা যার সাথে ঘটেছে তিনি সম্পর্কে আমার এলাকার একজন বড় ভাই হন। আমি তাই ভাইয়ার ভাষাতেই বিবরণ করলাম। আমি তখন 10ম শ্রেণীতে পড়তাম। আমাদের গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরের একটা গ্রামে তখন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আমি সেখানে অংশও নিয়েছিলাম। ঘটনা ঘটেছিল সেদিন, ঘটনা ঘটেছিল সেদিন ছিল আমার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বেশ দারুণ খেলেছিলাম, তাই প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন হওয়ার। যাই হোক, এখন আসি মূল ঘটনায়। ওই দিন এক বন্ধুর সাথে রওনা দিই দ্বিতীয় ম্যাচ খেলতে। আমার খেলা ছিল ঠিক রাত 9টায়। এটা হয়তো জেনে থাকবেন যে গ্রামে শীতের সময় ব্যাডমিন্টন খেলা রাতেই হয়ে থাকে। যাই হোক, টাইম মোতাবেক খেলাও শুরু হলো। আমি বেশ ভালোই খেলছিলাম, কিন্তু খুব কাছাকাছি গিয়ে আমি হেরে গেলাম। স্বাভাবিকভাবেই অনেক মন খারাপ হয়েছিল সেদিন রাতে। মনমরা হয়ে বাড়ির দিকে রওনা হলাম। বলে রাখা ভালো যে যেই বন্ধুর সাথে খেলতে গিয়েছিলাম, একটা জরুরি কাজে সে খেলা চলাকালীনই সে আমাকে রেখে ওর বাড়িতে চলে যায়, যার ফলে আমাকে একাই বাড়িতে যেতে হবে। নিজেই হাঁটা শুরু করলাম শেষমেশ বাড়ির উদ্দেশ্যে। আগেই বলে রাখি, বাড়িতে যাওয়ার পথে বেশ বড় একটা ফাঁকা মাঠ পার হয়ে যেতে হয় এবং মাঠের একদম প্রথমেই 3টা বড় তাল গাছ সারিবদ্ধভাবে দাঁড়ানো। এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হবে ভয়ানক এক বিশাল দেহী ছায়া অনেক দূরে দাঁড়িয়ে আছে। কিছু সময় হাঁটার পর আমি সেই মাঠের কাছাকাছি চলে আসি। প্রথমে সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমি যখন মাঠের ভেতর প্রবেশ করি তখন হঠাৎ একটা আগুনের গোলা আমার মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখি। আগুনের গোলাটা ঠিক আগুনের গোলাটা ঠিক তাল গাছের কাছে গিয়ে কোথাও একটা উধাও হয়ে গেল। আমার কাছে মনে হতে লাগলো তাল গাছের মধ্যে প্রবেশ করেই অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। আমি তখন দ্রুত হাঁটতে শুরু করি, কিন্তু আমি যখন মাঠের ঠিক মাঝখানে, তখন একটা অদ্ভুত আওয়াজ আমাকে থামিয়ে দিল। তখন আমি পেছন থেকে একটা আওয়াজ শুনতে পাই এবং শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমি সামনে আর এক পাও হেঁটে যাওয়ার মতো শক্তি পাচ্ছিলাম না। এরপর আওয়াজটা আরও একবার শুনতে পেলাম। আমি আর বেশি না ভেবে পুরো শরীর ঘুরিয়ে পেছনে ঘুরে তাকাই। এরপর আমি যা দেখলাম তা জীবনে আমি আর কোনো দিন দেখতে চাইব না। আমি দেখলাম 4 জন সাদা জুব্বা পরা লোক একটা লাশের খাটিয়া করে ঠিক ওই তাল গাছ 3টার নিচে দাঁড়িয়ে আছে। আমি আবারও বলছি ভাইয়া, দেখলাম 4 জন সাদা জুব্বা পরা লোক একটা লাশের খাটিয়া নিয়ে ঠিক তাল গাছ 3টার নিচে দাঁড়িয়ে আছে। ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানি না, ওই 4 জন লোক ছিল অনেক লম্বা। খাটিয়াতে আমি কোনো লাশ বা মানুষ দেখতে পাচ্ছিলাম না। দেখলাম একদম খালি একটা খাটিয়া, ভেতরে কেউ নেই। আমার ভয় যেন আরও বেড়ে গেল। আমার গলা তখন শুকিয়ে কাঠ। মারাত্মক ভয় আমি সেখানে জ্ঞান হারালাম। এর পরের দিন সকালে আমি নিজেকে একটা বাড়িতে আবিষ্কার করলাম। দেখলাম কিছু মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের কাউকেই আমি চিনি না। তারা আমার সমস্যা জানতে চাইলেন। আমিও তাদেরকে গত রাতের ঘটে যাওয়া পুরো ঘটনাটাই খুলে বলি। অবাক করার বিষয়, সেদিন উপস্থিত কেউই আমার ঘটনার ব্যাপারে কিছুই বুঝতে পারল না। যাই হোক, বিদায় নিয়ে এরপর আমি আমার বাড়িতে চলে আসি এবং পরিবারের সবাইকে ঘটনাটা খুলে বলি। ঘটনা শুনে আব্বু আমাকে এক হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর ঘটনা শুনে বললেন, ওরা 4 জন সম্ভবত জিন ছিল, এবং এটাও বললেন ওরা যে তোমার ক্ষতি করেনি এটাও অনেক। তুমি ভুল সময়ে ওই মাঠে গিয়েছিলে। রাতে ওরা ওদের আশেপাশের মানুষের উপস্থিতি একদম পছন্দ করে না। ভাইয়া, এমন ঘটনা হয়তো বা আপনাদের কাছে ভয়ানক নাও লাগতে পারে, তবে এই ঘটনাটা একদম সত্য এবং বাস্তব। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ভূত নাইটের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন তাসিন, আমাদের একজন লিসেনার, এবং 2011 সালের ঘটে যাওয়া একটা ঘটনা, যেটি তিনি তার এলাকার একজন বড় ভাইয়ের থেকে কালেক্ট করেই আসলে আমাদের কাছে পাঠিয়েছেন। ধন্যবাদ তাসিন আমাদের কাছে আপনার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা খুব সুন্দর করে লিখে পাঠানোর জন্য। এই মুহূর্তে আর কথা বলবো না, চলে যাবো আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনা। একের পর এক ঘটনা আজকে আপনাদের জন্য আছে। সো কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন। এর মাঝখানে জানিয়ে রাখতে চাই, অবশ্যই আপনারা আর যে অনেকের যে ফেসবুক পেজ, সেই পেজেও যেতে পারেন এবং সেখানে গিয়েও কিন্তু আজকে ভূত নাইটের যে শো সেটা কিন্তু শুনতে পারবেন, এবং পাশাপাশি আপনাদের যে ঘটনা সেটাও কিন্তু আর যে অনেকের যে পেজ সেখানে কিন্তু লিখে পাঠাতে পারবেন। আপনারা অবশ্যই জানেন যে আর যে অনেকের পেজে লিখে পাঠানো ঘটনাগুলোও কিন্তু সিলেক্ট হলে অবশ্যই পড়ে শোনানো হয়। আমি জানিয়ে দিচ্ছি www.facebook.com/onik.ahmed.onik.কাব্য এই ঠিকানায়, কিংবা সিম্পলি আপনি আর যে অনেকের যে পেজ সেই পেজে চলে যেতে পারেন, উইচ ইজ আর জে স্পেস ANIK। আমি আবারও বলছি আর জে স্পেস ANIK আর জে অনিক, কিংবা www.facebook.com/rjonik964 এই লিঙ্কে গেলেও কিন্তু আপনি খুঁজে পাবেন আর যে অনেকের পেজ, এবং সেখানে গিয়েও কিন্তু আপনার যে ঘটনা সেই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। যাই হোক, এই মুহূর্তে আর কথা বলবো না, চলে যাবো আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম অনেক ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ রিফাত টঙ্গী থেকে বলছি। আমি আজকে আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সাথেই ঘটা। ঘটনাটি প্রায় 1.5 বছর আগে ঘটেছিল। তখন আমি আমার বন্ধুর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। বন্ধুর বাড়ি ছিল রংপুর। বিয়ের দাওয়াত শেষ করে পরের দিন আমি রংপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হলাম। সন্ধে তখন 7টার বাস ঢাকার উদ্দেশ্যে তখন রওনাও হয়ে গেল। টঙ্গীতে এসে পৌঁছালো রাত 2টায়। বাস থেকে নামলাম। মেইন রোড থেকে আমার বাসা একটু ভেতরের দিকে হওয়ায় 20 টাকা রিক্সা ভাড়ার প্রয়োজন হতো। 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি সেই পর্যন্ত পৌঁছাতাম। যাই হোক, রাত তখন 2টায়। রাস্তা অনেকটাই নীরব, চারদিক থমথমে অবস্থা। রাস্তায় কোনোই মানুষ নেই। আমি রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে শেষমেশ একটা রিক্সা পেলাম। রিক্সা আমাকে যেখানে নামাবে সেখান থেকেও আমার বাসায় আরও প্রায় 3 মিনিটের মতো হেঁটে যাওয়া লাগবে। যেহেতু মেইন রাস্তা থেকে আমার বাসার রাস্তা অনেকটা চিপা, তাই আমি রিক্সা থেকে নেমে বাসার দিকে এগোতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম একটা কুকুর আমার পেছনে পেছনে হাঁটছে এবং চিৎকার চেঁচামেচি করছে। আমি ভাবলাম রাতের বেলা কুকুর হয়তো আমাকে চোর বা ডাকাত ভেবে এমনটা করছে, তাই আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। আমি আবার হাঁটা শুরু করলাম। দেখলাম কুকুরটি তখনও আমার পিছু ছাড়ছে না। আমি একটু থমকে গেলাম। আমি ভাবলাম এই কুকুর আমাকে প্রতিদিন দেখার কথা, যেহেতু আমার বাসার পাশেই ওদের বসবাস। কিন্তু চিন্তা করতে থাকি কুকুরটা আজকে এমন অস্বাভাবিক আচরণ করছে কেন। যাই হোক, দুশ্চিন্তা বাদ দিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। এবার ঘটল একটা অন্যরকম ঘটনা। আমি যখন হাঁটছিলাম তখন আমার পিছে হঠাৎ করে আমি একটা মানুষের হাঁটার মতো শব্দ পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল যে এত রাতে এখানে কে আসবে। আমি যেহেতু জানি যে পিছে ঘাড় ঘুরিয়ে তাকালেই সমস্যা হতে পারে, তাই আমি পেছনের দিকে তাকাচ্ছিলাম না। আমি চেষ্টা করেছিলাম পুরো শরীর নিয়ে ঘুরে দেখার জন্য পেছনে কেউ আছে কিনা। যে ভাবা সেই কাজ, আমি পুরো শরীর নিয়ে পেছনে ঘুরে তাকালাম। দেখলাম কেউ নেই।
আমি আবারও হাঁটা শুরু করলাম। এবার আমার পিছে পিছে সেই হাঁটার শব্দ আবার পাচ্ছিলাম। আমি পুরো ভয়ে ঘেমে যাচ্ছিলাম। আমি আর পিছে না তাকিয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে বাসা পর্যন্ত এলাম। আমার রুমের দরজা খুলতেই ঘটল আসল ঘটনা। আমি একদমই কল্পনা করিনি আমি আমার রুমের দরজা খুলে এমন কিছু একটা দেখতে পাবো। আমি যখন আমার দরজাটা খুললাম, ঘরের লাইটটা জ্বালালাম, আমি দেখতে পেলাম হুবহু আমার মতো কেউ একজন বসে আছে আমার ঘরে। আমি যখন এটা দেখলাম তখন যেন আমার জবান বন্ধ হয়ে গেল। অনেক ভাই, যে এমনটা দেখে সেই জানে। সে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। এটা দেখে আমি তখন একেবারে স্তব্ধ হয়ে গেলাম। কি করব তখন কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখন আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম এবং জোরে জোরে চিৎকার করছিলাম। চোখ খুলেই দেখলাম কেউই নেই। ততক্ষণে ভয় আমাকে কাবু করে ফেলেছে। সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে হাত মুখ ধুয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। হয়তোবা আমি ভেবেছিলাম ঘটনা সেখানেই শেষ। আমি তখন দেখতে পেলাম আমার খাটের সিলিংয়ের ওপর থেকে কি যেন একটা ছায়ার মতো অবয়ব আমার দিকে নেমে আসছে। তখন আমার ভাবনা একটাই ছিল, বোধহয় এই রাতটি হতে যাচ্ছে আমার শেষ রাত। আমার হার্টবিট এত পরিমাণে বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল এখনই আমি মারা যাচ্ছি। আমি তখন চোখ বন্ধ করে আবার আয়াতুল কুরসি পড়লাম। সাহস করে চোখ খুললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর ওই দিন আর কিছুই ঘটল না। আল্লাহর অশেষ দোয়ায় আমি এখন পুরোপুরি সাহস হারাইনি। হয়তোবা আমার সেই দিনই বড় ধরনের ক্ষতি হতে পারত যদি আমি ভয় পেতাম। যাই হোক, পরের দিন আমার বাড়িওয়ালার সাথে ঘটনাটি শেয়ার করলাম। বাড়িওয়ালা বলল ওই রুমে আরও 5 বছর আগে একটা মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। এটা শোনার পরে আমি কয়েক মুহূর্তের জন্য নির্বাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি এবং কিছুদিন পর বাসাটা আমি ছেড়ে দিই। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। অনেক ভাই, এই ছিল আমার সাথে ঘটা একটা বাস্তব ঘটনা। আর এটা ভূত নাইটে পাঠানোর আমার প্রথম ঘটনা। পড়ে শোনালে খুব খুশি হব। আর আমি এই ঘটনাটি উৎসর্গ করতে চাই আমার খুব কাছের ভালোবাসার ছোট ভাই রাফেজকে, যিনি ঢাকার নবাবগঞ্জে থাকেন। আসলে ওর মাধ্যমেই আমার ভূত নাইটের সম্পর্কে জানা শোনা শুরু। ভালো থাকবেন অনেক ভাই। টঙ্গী থেকে রিফাত হোসেন। আল্লাহ হাফেজ। এই ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন রিফাত হোসেন। ধন্যবাদ রিফাত, টঙ্গী থেকে আমাদের কাছে আপনার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক সত্য ঘটনা পাঠানোর জন্য। সবাইকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে যারা যুক্ত হয়ে আছেন, আমরা জানি খুব ভয়াবহ একটা বিপদের মধ্য দিয়ে আসলে আমরা যাচ্ছি এবং দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশ অনেক অঞ্চল, নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, বন্যা কবলিত। সেই সমস্ত এলাকায় কিন্তু উদ্ধার কাজ চলমান আছে। তো সেইখান থেকে যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আমরা বলবো যে সাহস হারাবেন না। নিশ্চয়ই খুব দ্রুতই আমরা সেই ধরনের পরিস্থিতি থেকে, এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবো। এবং পাশাপাশি তাদেরকেও আমি একটু জানিয়ে রাখতে চাই যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন সবসময় এবং এখন বিপর্যয়ের মধ্য থেকে নিজেকে হয়তোবা সেফ রাখতে পেরেছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই সেই সমস্ত মানুষগুলো যারা কিনা এখন বন্যা
নিপীড়ন বলতে পারেন বা বন্যাপীড়িত যে জায়গা সেখানে অবস্থান করছে তাদের জন্য দোয়া করতেন, এবং যার যে জায়গা সেই জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন সাহায্য করার এবং সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর। এখন আসলে সব থেকে বেশি তাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা নিরাপদ আশ্রয়, এবং তার থেকেও বেশি দরকার হচ্ছে আপনাদের সাহস। এই সমস্ত পরিস্থিতিতে আসলে ধৈর্য হারা হয়ে যাওয়াটা অনেক বড় একটা সাধারণ ঘটনা আমরা দেখতে পাই। তো অনুরোধ করবো যারা যারা যুক্ত হয়ে আছেন তারা তাদেরকে মানসিকভাবে যেভাবেই হোক আসলে সবসময় সমর্থন দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, যারা ভূত নাইটের সঙ্গে যুক্ত আছেন এবং আজকের ঘটনাগুলো শুনছেন, তাদেরকেও জানাতে চাই যে ভূত নাইট শো আসলে কোনো সত্য মিথ্যা যাচাই করে না। তারা আসলে আপনাদের পাঠানো যে ঘটনা সেই ঘটনাগুলো আসলে পড়ে শোনায়। সো আপনারা যে ঘটনাগুলো পাঠাচ্ছেন আমরা আসলে হুবহু তেমন সেই ঘটনাগুলি পড়ে শোনানোর চেষ্টা করছি। তাই যখন চেষ্টা করবেন লিখে আমাদের কাছে পাঠানোর, তখন গুছিয়ে লেখার চেষ্টা করবেন। আর যদি ভয়েস রেকর্ড করে পাঠানোর চেষ্টা করেন সেটাও আপনি করতে পারবেন। আর তার জন্য খুব সহজেই কিন্তু আপনি মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে SFM স্পেস দিয়ে আপনার নাম, তারপর লোকেশন, এরপর আপনার যে মোবাইল নাম্বার, যে ব্যবহারকৃত মোবাইল নাম্বার সেটা লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আর ইমেল করে আপনার ঘটনা পাঠানোর জন্য bhoot964@gmail.com, which is as bhoot964@gmail.com এই ঠিকানায় কিন্তু আপনি চাইলেই আপনার যে ঘটনা সেই ঘটনাটা পাঠাতে পারবেন। এখন আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমাদের কাছে পরবর্তী যে রাখা ঘটনা সেই ঘটনায়। একটু সবাইকেই বলে রাখতে চাই, বিশ্বাস করা না করা যেহেতু আপনাদের ব্যক্তিগত বিষয়, তারপরেও অলৌকিক সমস্ত সত্তাগুলো আমাদের সাথে ঘটে যাচ্ছে এবং আমাদের সাথে ঘটছে। আর তাই সেই সমস্ত ঘটনাগুলোকে কোনোভাবেই অবিশ্বাস করার সুযোগ নেই। আর যদি আপনি অবিশ্বাস করতে চান সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে যদি এই মুহূর্তে ভূত নাইট শো আপনি যদি লাইট জ্বালিয়ে এবং আয়োজন করে শুনছেন এবং বলছেন যে আমি ভয় পাচ্ছি না, তাহলে সেটাও হয়ে যাবে কিছুটা হাস্যকর একটা বিষয়। অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন আপনার রূপের লাইট বন্ধ করে কিংবা একটু হালকা আয়োজন করে যদি আপনি ভূত নাইট শোনেন, আপনার জানালাটা খুলে, এবং যদি 3-4 জন মিলে একসঙ্গে শোনেন, তাহলে সেই ক্ষেত্রে এমন একটা প্লেসে বসে শোনার চেষ্টা করলেন যে প্লেসটা আসলেই ভয়ানক বলে পরিচিত কিংবা আপনার কাছে ভয়ঙ্কর মনে হয়, ভয়ানক মনে হয় সেই সমস্ত প্লেসে, তখন আসলে আপনার আসল যেই ভয় বা ভয়ের যে অনুভূতি সেটা ফিল করতে পারবেন। আসলে মূলত ওইটাই ভূত নাইটের মূল উদ্দেশ্য থাকে, আপনার যে ভয়ের অনুভূতি সেই ভয়ের অনুভূতিটাকে জাগ্রত করার। এই মুহূর্তে আর বেশি আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের কাছে থাকা তার পরবর্তী ঘটনা। নিশ্চয়ই আপনার সাথে যেসব ঘটে যাওয়া অলৌকিক সত্য ঘটনা আছে সেগুলো আপনি লিখে পাঠাবেন। আর অবশ্যই আমাদের কাছে টেক্সট করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আমি আপনার টেক্সটটা পড়ে ফেলছি। সো চলে যাচ্ছি আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মানিক বলছি এমন একটা জায়গা থেকে যে জায়গাটার নাম আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি না। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময়টাতে যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন আন্দোলন এবং তার পরবর্তী যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে। আর তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সহপাঠী এবং সাহস দেখিয়েছেন নিজেদেরকে আত্মত্যাগ দেওয়ার। অনেকবার একটু বলে রাখতে চাই, এই ঘটনাটা আমি আরও আগে লিখে পাঠাতে চেয়েছি, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার দরুন আর পাশাপাশি আমার নিজের কিছু কর্তব্যজনিত কাজের দরুন আসলে লিখে পাঠাতে পারিনি। আমি প্রথমেই বলে রাখি, এই ঘটনাটা সত্য বা মিথ্যে আমি দাবি করব না, এটা যার যার ব্যক্তিগত জায়গা থেকে তারা বিশ্বাস করে নেবেন। কিন্তু এতটুকু বলতে পারি যে ঘটনাটি যেটা ঘটেছে বা ঘটছে সেটা সম্পূর্ণ আমার নিজের এবং ব্যক্তিগত অনুভূতি থেকে সম্পূর্ণ সত্য। জাজ করতে কাউকে আমি অনুরোধ করব না। এই মুহূর্তে আমার ঘটনা যদি আপনি সিলেক্ট করে থাকেন অনেক ভাই, তাহলে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনাটি ঘটা শুরু হয় 2017 সালের অক্টোবরের শেষ সময়টা থেকে। অনেক ভাই একটু বলে রাখা ভালো, আমার বাবা, আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে আমি কখনোই নিজ চোখে দেখিনি। একদম আপনি যেটা শুনছেন সত্যি শুনছেন, আমার বাবা মারা যাননি, তবে তিনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু আমি কখনোই তাকে নিজের চোখে সশরীরে আমার সামনে দেখতে পাইনি। তার একটা বড় কারণ হচ্ছে আমার বাবা আমার জন্মের আগ থেকেই বিদেশে থাকতেন। মূলত আমার জন্মের 3 মাস যখন সময়, তখন তিনি একবার দেশে এসেছিলেন এবং তখন 6 মাস কাটিয়ে তিনি আবারও বিদেশে ফিরে যান। তিনি মালয়েশিয়া আছেন এবং সেখানে ভিসাজনিত জটিলতার কারণে তিনি 15 বছর দেশেই ফিরতে পারেননি। এরপরে আরও বেশ জটিলতা মিলিয়ে এখন প্রায় 21 বছর হয়ে গেছে তিনি দেশের বাইরে। এর মাঝখানে আমি বেশ বড় হয়ে গেছি। আমি পড়াশোনা শেষ করে যখন চাকরির চেষ্টা করছি, তখন আমার বাবা আমাকে দেশের বাইরে পাঠানোর বা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তের কারণেই আমি এবং আমার মা ঢাকায় ফিরে আসি। মূলত ইচ্ছে ছিল যতদিন না পর্যন্ত আমার সমস্ত প্রসিডিংস কমপ্লিট না হয়, ততদিন পর্যন্ত আমার মা এবং আমি ঢাকাতেই থাকবো এবং এরপরে আমি বিদেশ চলে যাওয়ার পরে আমার মা আবারও দেশের বাড়িতে ফিরে যাবেন। অনেক ভাই একটু বলে রাখা ভালো, আমি এক ভাই, আমার কোনো ভাই বোন নেই। আমার একটা বড় বোন ছিল, কিন্তু বেশ অসুস্থ হয়ে সে 2013 সালের দিকে মারা যায়। অনেক ভাই এইবার আসল ঘটনায় আসি। ঢাকাতে আমরা যেই অঞ্চলটাতে উঠি সেই অঞ্চলটার নাম ছিল খিলগাঁও এবং খিলগাঁও থেকেই প্রথমে আসলে আমার সে ভিসা প্রসিডিং সেটা শুরু করতে হয়। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে আমার যেই জায়গা এবং কাগজপত্র সেগুলো থেকে অনেক বেশি দূর হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে না, খুব কাছাকাছি একটা জায়গায় বাসা নিতে হবে। অনেক ভাই জায়গার নাম আমি বলছি না যেখানে আমরা বাসা নিয়েছিলাম। মূলত ঘটনা ঘটে সেইখানে বাসা শিফট করার পরেই। আমরা প্রথম মাস যখন কাটাচ্ছিলাম সব কিছু ঠিকঠাক ছিল, আমার ভিসা প্রায় হয়ে গিয়েছিল বলেই মনে হতো, কিন্তু আমার নামে একটা মামলা থাকার কারণে, আমি অনেকটা বলে রাখি অনেক ভাই, মিথ্যে একটা মামলা থাকার কারণে আমার ভিসা প্রসিডিং আরও পিছিয়ে যায়। মূলত সেই কারণে ঢাকাতে একটা লম্বা সময় ধরে আমাদের থাকতে হয়। 2017 সালের অক্টোবরের শেষের দিকের কথা, আমরা ঘুমিয়ে আছি। হুট করেই আমি অনুভব করলাম আমাদের ঘরের মধ্যে বেশ ঝগড়া এবং চেঁচামেচি চলছে। অনেক একটু বলে রাখা ভালো, আমার বাবা মার মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো, তর্ক বিতর্ক হতো। তাই আমি বিষয়টাকে খুব একটা বেশি গুরুত্ব দিলাম না, আমি শুয়েই রইলাম। কিছুক্ষণ পরে আমি যখন একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেলাম, তখন আমি বেশ ভয় পেয়ে গেলাম, কারণ এত রাতে আমাদের ঘরে কোনো পুরুষ মানুষের থাকার কথা নয়। আবার একটু বলে রাখি অনেক ভাই, আমাদের 2টো রুম, একটা ড্রয়িং এবং একটা ডাইনিং লাগোয়া ছিল। তাই আমার মায়ের রুম এবং আমার রুম আলাদা এবং বেশ কিছুটা দূরত্ব হয়। রুমের খুব কাছ থেকে এত জোরে শব্দ আসার কোনো কারণ দেখছিলাম না। আমি উঠে বারান্দায় গিয়ে ভালো করে সব কিছু চেক করলাম এবং দেখতে পেলাম না সব কিছু ঠিকই আছে। আমি মায়ের রুমে উকি দিয়ে দেখলাম মাও বেশ বলা যায় বেশ নিদ্রায় ঘুমোচ্ছে। এটা দেখে আমি বেশ স্বস্তি পেলাম এবং মনে হলো যে বোধহয় অন্য কোথাও থেকে শব্দটা আসছে। আমি আবারও গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি শব্দটা আবার পেলাম। এবার কোনো ঝগড়া নয়, এবার উচ্চ হাসি, অট্টহাসি। মনে হচ্ছে পুরো ঘরের মধ্যে কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে সবাই মশগুল হয়ে আছে। অনেক ভাই এইবারও আমি আবারও উঠলাম, উঠে পুরো ঘর চেক করলাম, মায়ের রুমের দিকে তাকালাম, দেখলাম সব কিছু ঠিকঠাক। এবারও সেই শব্দটি আর আসছে না। অনেক ভাই আবারও গিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপরে কখন যেন আমার চোখ লেগে আসলো। হুট করে আমার কাছে মনে হলো কেউ একজন আমাকে ডাকছে। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম 16 থেকে 17 বছরের একটা ছেলে। আমি আবারও বলছি অনেক ভাই, 16 থেকে 17 বছরের একটা ছেলে আমাকে ডেকে তুলছে। আমার চোখে প্রচণ্ড ঘুম। সে আমাকে শুধু বলছে, এই একটু ওদিকে সরো, আমি ঘুমোবো। আমি কিছু না ভেবেই আমি একটুকু জায়গা করে দিলাম এবং আবারও শুয়ে পড়লাম। অনেক ভাই বলে রাখা ভালো, আমার স্পষ্ট মনে আছে 16 থেকে 17 বছরের একটা ছেলে আমাকে বলছে, সরো, আমি ঘুমোবো। আমি কিছুক্ষণের মধ্যে চোখ খুলে তাকালাম এবং ভাবলাম
আমার সাথে কি হলো? আমি বামে ঘুরে তাকালাম, দেখলাম সেখানে খালি, কেউ নেই। আমি ভাবলাম বোধহয় আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে আমি বোধহয় এমন চিন্তা করেছি। আমি আবারও ঘুমানোর জন্য চোখ বন্ধ করলাম। কিঞ্চিত পরেই আমার কাছে মনে হলো আমার ঘরের মধ্যে কেউ একটা তসবি পড়ছে। আমি স্পষ্ট শুনতে পারছিলাম আল্লাহু আল্লাহু করে কেউ একটা তসবি পড়ছে। আমি ভাবলাম আমার মা কি এত 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 রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে? আমি না ভেবে আসলে উঠে চোখ খুলে চারপাশে তাকানোর চেষ্টা করলাম। দেখলাম যে অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে যে রুমের মধ্যে কেউ নেই, শুধু আমি একা। আমি আবারও উঠে চারপাশটা ঘুরে দেখলাম কেউ নেই। না পেয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। অনেক ভাই এবার আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমালাম এবং সেই দিনের মতো আমার সাথে রাতের কিছু ঘটলো না। অনেকেই ভাবতে পারেন এই পুরোটা আমার হ্যালুসিনেশন, কিন্তু না, এই ছিল আমার ঘটনার শুরু। এরপর থেকে কি হয় জানেন? এরপর থেকে প্রায় প্রতি রাতেই আমি উদ্ভট স্বপ্ন দেখা শুরু করলাম। এবং আমি বলছি স্বপ্ন, কিন্তু আমার ধারণা সব কিছুই বাস্তব। এর দুদিন পরের ঘটনা বলি। এর দুদিন পরে আমি ঘুমিয়ে আছি রাতের বেলা, হুট করে আবারও আমার কাছে কেউ একটা মনে হলো যে ডাক দিল, এবং আমি চোখ খুলে তাকালাম, দেখলাম যে সেই 17 থেকে 18 বছরের একটা যুবক আমার জন্য দাঁড়িয়ে আছে এবং বলছে, চলো খেলতে যাব, উঠো। আমি অনেকটা বিরক্ত হয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম সেখানে কিছুই নেই। অনেকে এই সব কিছু আমার হ্যালুসিনেশনও আপনারা ভাবতে পারেন, কিন্তু ঘটনার বাস্তব উদাহরণ আমি আপনাকে একটা দিচ্ছি। সেটা হচ্ছে এর কিছুদিন পরে আমার মা আমাকে একদিন ডাক দিয়ে বললেন যে একটা জিনিস তোমাকে জানাচ্ছি, তুমি ভয় পেও না, আমার মনে হচ্ছে এই ঘরে কোনো একটা ঝামেলা আছে। আমি আগে থেকেই যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, তাই আমি আগ্রহ নিয়ে মায়ের সঙ্গে কথা বলা শুরু করলাম এবং মা জানালেন যে শুধু আমার সঙ্গে নয়, মায়ের সঙ্গেও কয়েকদিন রাতে এমন ঘটনা ঘটেছে। একদিন রাতেই নাকি সে পানি খেতে উঠে বারান্দায় দেখেছে যে দুজন মানুষ একসঙ্গে ভাত খাচ্ছে। আমি আবারও বলছি, ভাত খাচ্ছে। আমাদের ডাইনিং রুমে রেখে দেওয়া যে ভাত, যেগুলো ঢেকে রেখে দেওয়া, সেখান থেকে নিয়ে ভাত খাচ্ছে। আমার মা সাথে সাথে লাইট জ্বালান এবং দেখতে পান সেখানে কিছুই নেই। ঘটনা এখানেও শেষ হলে পারত, আমি বলেছি ঘটনাটা চলছে। এরপরে আমরা সেই বাড়িটা চেঞ্জ করে ফেলি, একদম যেটা শুনছেন আমরা বাসাটা বদলে ফেলি। বাসাটা নেই আরও একটু কাছে, পাসপোর্ট অফিসের আরও একটু কাছে নেওয়ার দরুন আমার যাতায়াতও বেশ সহজ হয়ে যায়। কিন্তু যেটা বলছিলাম যে আমার নামে কিছু মামলা মোকদ্দমা চলছিল, তাই ঘুষ দিয়ে হলেও আমি চাচ্ছিলাম কোনোভাবে যাতে করে আমি ভিসাটাকে প্রুভ করে নিতে পারি। অনেক ভাই আমি চেষ্টা তদবির করছিলাম, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। তার মধ্যকার একটা ঘটনা, বাসা চেঞ্জ করেছি 15 থেকে 20 দিন তখন হয়ে গেছে। হুট করে একদিন রাতে ঘুম ভাঙলো আমার মায়ের ডাকে। আমার মা আমার দিকে তাকিয়েছেন, ভয়ঙ্কর রকম ভয় পেয়েছেন মনে হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমার মা বললেন এই মাত্র কিছুক্ষণ আগে তার কাছে একজন খাবার চেয়েছে। আমি বলেছি কি বলেছে? সে বলেছে খাবার দাও। আমি বললাম কাকে দেখেছো? সে আর কিছুই বলতে পারলো না, সে সেখানে থ মেরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে সে আবারও দৌড়ে তার রুমে চলে গেল। আমিও প্রচণ্ড ভয় পেয়ে মায়ের সঙ্গে দৌড়ে রুমে গিয়ে দেখি আমার মা ঘুম হচ্ছে। তার মানে মা আমার রুমে আসেইনি। প্রচণ্ড ভয়, তখন আমার হাত পাত অসাড় হয়ে যাওয়ার মতো অবস্থা। সারা রাত আমি লাইট চালিয়ে আয়াতুল কুরসি পড়ে তারপরে শুয়েছিলাম। অনেক ভাই এইটা স্বপ্ন হওয়ার কোনো মানেই হয় না। আমাদের বাড়িতে একজন মেহমান এসেছিলেন, আমার খালাতো বোন। তিনি আমার মায়ের সঙ্গে ঘুমাতেন। আমার থেকে বয়সে প্রায় 5 থেকে 7 বছরের বড় হবে। সদ্য বিয়ে হয়েছে এবং তিনি আমাদের বাড়িতে এসেছিলেন ঢাকাতে তার একটা কাজ সম্পূর্ণ করার জন্য। একদিন সকালে নাস্তা খেতে খেতে আমার বোন বললেন, তুই রাতের বেলা এত দোয়াদুরি পড়িস কেন? আমি অবাক হয়ে বললাম কখন? সে বলল গতকালকে রাতে 2টা থেকে 3টার দিকে নাকি সে শুনেছে আমার রুম থেকে দোয়া দুরুদের শব্দ অনেক জোরে জোরে। অনেকভাবে আমি বলছি আমি হাতে গোনা কয়েকটা দোয়া ছাড়া আর তেমন কিছুই জানি না। আমার মা আমার দিকে তাকিয়েছিল এবং আমি মায়ের দিকে তাকিয়েছিলাম।
পরে সেই বোনের কাছে আমরা সব ঘটনা খুলে বলি। পরপর তার বলা যায় যে অনুরোধেই আমরা বাসায় মিলাদ দেওয়ার ব্যবস্থা করি এবং মিলাদ দেওয়া হয়, হুজুরকেও সব কিছু খুলে বলা হয় এবং হুজুর বলেন যে বোধ হয় আপনাদের উপর কোনো বদ নজর আছে কিংবা আপনাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং সেই মোতাবেক আসলে বেশ কয়েকটা চর্চা করা হয়, সেগুলো আমরা পালন করি। এরপরে আবারও কিছুদিন পরে একই ঘটনা ঘটে। এবার আমার সঙ্গে না, আমার মায়ের সঙ্গে। আমার মাকেও কেউ একটা এরকম ডাক দিয়ে হুট করে ঘুম থেকে তুলে ফেলেন। পরে আমার মা এসে আমাকে সব ঘটনা খুলে বলে সেই রাতেই। সেদিন রাত্রে আমি এবং আম্মু দুজনেই জেগেছিলাম, কেউই ঘুমোতে পারিনি। ঘটনা অনেকভাবে এখানে শেষ হলে পারত। ঠিক করোনার শেষের দিকের ঘটনা, যখন আমার পাসপোর্টজনিত জটিলতা প্রায় সমাধান হয়ে গিয়েছে বললেই চলে, কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে কোথাও মুভ করতে পারছিলাম না। আমার মা প্রচণ্ড পরহেজগার একজন মানুষ এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়েন। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার মা রাতের বেলা ঘুম থেকে উঠেছেন। যদি ভুল না করি তখন রমজানের সময় ছিল, কিংবা রমজান শুরু হবে এমন একটা সময়। রাতের বেলা হুট করে আমার মা প্রচণ্ড জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যান। আমি দ্রুত মায়ের কাছে যাই, গিয়ে দেখি মা সেন্সলেস হয়ে পড়ে আছে জায়নামাজের ওপরে। এরপরে কোনোভাবে আমি একটা ডাক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি এবং তিনি কিছু পরামর্শ দেওয়ার পরে আমি সেই মোতাবেক কাজ করে মায়ের জ্ঞানও ফেরে। পরে মায়ের থেকে ঘটনাটা শুনি। আমার মা যখন নামাজ পড়ছিলেন তখন তিনি তার ঘর থেকে প্রচণ্ড পচা একটা লাশের গন্ধ পাচ্ছিল। আমি আবারও বলি লাশের গন্ধ। আমি জানি না কীভাবে মা বললেন লাশের গন্ধ, কিন্তু তিনি বলছিলেন একটা পচা লাশের গন্ধ ভেসে আসছিল তার ঘর থেকে। এবং তিনি আর সহ্য করতে না পেরে নামাজে পড়া অবস্থায় তিনি চারপাশে হালকা তাকানোর চেষ্টা করছিলেন। এরপরে তিনি যেটা দেখতে পেলেন তার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন এটা তার কোনো ঘর বা বাড়ি নয়, তিনি দাঁড়িয়ে আছেন একটা কবরস্থানের ঠিক মাঝখানে, যেখানে সারি সারি কবর। আমার মা ভাবলেন নিশ্চয়ই নামাজকে করার জন্যই, নামাজকে প্রভাবিত করার জন্যই আসলে হয়তোবা এমন কোনো বিষয়, কোনো জিন তাকে দেখাচ্ছে। এটা ভেবে তিনি কিছুটা নিজেকে সামলে নিলেন এবং আবার চোখ বন্ধ করে তিনি নামাজ পড়তে শুরু করলেন। কিন্তু রুকু সিজদা দেওয়ার পরে যিনি তখন যখন তিনি চোখ তুলে তাকালেন তখন তিনি দেখতে পেলেন তার সামনে আছে একটা কবর খোলা এবং সেই কবরে সারিবদ্ধভাবে অনেকগুলো বাঁশের টুকরা এলোমেলো করে সাজিয়ে রাখা। মনে হচ্ছে সদ্য কবর দেওয়া হয়েছে কিংবা কবর থেকে তোলা হচ্ছে কাউকে, এমন কোনো একটা পরিস্থিতি। আমার মা তখনই আসলে চিৎকার দিয়ে ওঠেন এবং তিনি চিৎকার দেওয়ার সাথে সাথে মনে হলো যে কবরের বিভিন্ন অংশ থেকে এক ধরনের সাউন্ড ভেসে আসছিল এবং দুটো শব্দ একসঙ্গে হওয়ার পরে আমার মা আর সহ্য করতে পারেননি, তিনি সেখানে সেন্সলেস হয়ে যান। ঘটনা এখানে শেষ হলে পারতো অনেক ভাই। এরপরের ঘটনা বলি। আমাদের রুমের বেশ অনেক কিছু বিষয়ে উদ্ভট ঘটা শুরু করে, বেশ অনেক কিছু হারিয়ে যাওয়া শুরু করে। বিশেষ করে আমার ব্যবহৃত যে পারফিউমের বটল, সেই বটলটা আমি খুঁজে পেতাম না। প্রথম দিকে আমার কাছে মনে হতো যে আমি বোধহয় হারিয়ে ফেলেছি বা কোথাও পড়ে গেছে, কিংবা হতে পারে যে ঠিক জানালার পাশে ওয়ার্ড্রপ হওয়ার কারণে জানালা দিয়েই পড়ে গেছে। এরকম 1 বার 2 বার 3 বার 4 বার হওয়ার পরে আমার কাছে মনে হয় যে আসলেই ব্যাপারটা কোনো একটা অলৌকিক ঘটনা। অনেক ভাই এখন পর্যন্ত ঘটনাগুলো ঘটছে, এভাবে বলতে থাকলে বলতেই থাকবো। শেষমেশ একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাই। একজন হুজুরকে আমাদের বাড়িতে ডাকা হয়েছিল এবং সেই হুজুর বলেছিল আমাদের ঘরে একটা জিনের পরিবার বাস করে, যে জিনের প্রত্যেকটা মানুষই মোটামুটি ভালো, কিন্তু 2টো জিন বেশ বদ। অনেক ভাই একটু বলে রাখতে চাই, ওই জিনগুলো আমাদেরকে ফলো করে। এমনটা নয় যে আমরা তাদের বাসায় উঠেছি, বরঞ্চ আমরা যেখানে যাই তারাও সেখানে যাতায়াত করে। অনেকবার এরপরে আমরা যখন সেটা জানতে পারি, আমরা কিছু রিচুয়াল ফলো করেছিলাম এবং সেগুলো ফলো করার পরে বেশ কিছুদিন আমরা ঠিকঠাক ছিলাম, কিন্তু তারপরে আবারও এমন ঘটনা শুরু হতে থাকে। অনেকবার এরপরে আমরা আবার আমাদের গ্রামের বাড়ি ফিরে আসি, কিন্তু ফিরে আসার পরেও আমরা কোনোভাবে রক্ষা পাইনি। এরপর আমাদের সাথে ঘটনাগুলো ঘটতে থাকে এবং এখন ঘটনাগুলো ঘটতে ঘটতে আমরা এতটাই ইউজ টু হয়ে গেছি যে আমাদের কাছে ব্যাপারটা আর বেশি খুব একটা ভয় লাগে না। একটু বলে রাখতে চাই, তারা আমাদের কখনো ক্ষতি করেনি বা আমাদের কোনো পরিবার বা আত্মীয় স্বজন যারা আমাদের বাসায় বেড়াতে আসেন তাদেরও কোনো ক্ষতি করেন না। তাই আমরাও এই জিনিসটা নিয়ে ভাবা একদম বন্ধ করে দিয়েছি। তবে একটু বলে রাখা ভালো, আমাদের অন্যান্য যারা আত্মীয়রা আছেন তারাও বেশ কয়েকবার ভয় পেয়েছেন। খুব একটা বেশি ভয় হয়তোবা সে একবারই আমার মা পেয়েছিলেন নামাজ পড়তে দাঁড়িয়ে, কিন্তু এরপর আর তেমন কোনো কিছু ঘটেনি। অনেক ভাই এই ছিল আমার ঘটনা। আমি বিদেশে যেতে পারিনি, সুযোগ হলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে
যদি আপনাদের স্টুডিওতে এসে আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি, যে ঘটনাগুলো আমি লিখলাম না, তাহলে আমি অনেক বেশি খুশি হব। একটু বলে রাখতে চাই, যে ঘটনা বলিনি সেখানেও এমন দুটো ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদের হাড় হিম করে দেবে। বরঞ্চ আমার মনে হয় স্টুডিওতে এসেই আমি ঘটনাগুলো আপনাদেরকে শোনাই। এই মুহূর্তে আমার ঘটনা যদি আপনি পড়ে শোনান অনেক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভূত নাইটকে। ভূত নাইট দীর্ঘজীবী হোক, সবাই দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই ঘটনাটা যিনি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন, তিনি বেশ অনেকগুলো ঘটনা একসঙ্গে করে আমাদের কাছে পাঠিয়েছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, মানিক, আপনি আপনার অনেকগুলো ঘটনা যেগুলো আমাদের কাছে পাঠিয়েছিলেন বিভিন্ন সময়, সেই সমস্ত ঘটনাগুলোকে একসাথে করে লেখার চেষ্টা করেছেন। আমাদের যে টিম, ভূত নাইট টিম, সেটা অনেক চেষ্টা করেছে ঘটনাগুলোকে একসাথে আপনি যেভাবে লিখেছেন সেভাবে করে আসলে আমার কাছে দেওয়ার, কিন্তু বেশ অনেক জায়গায় আসলে ছন্নছাড়া হওয়ার কারণে আসলে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হয়েছে। একের পর এক ঘটনাগুলোকে একটার পর একটা সাজাতে হয়েছে, যে কারণে আপনি যেভাবে করে ঘটনা লিখেছেন সেভাবে হয়তোবা আমি পড়তে পারিনি। তার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো একবারে পুঙ্খানুপুঙ্খভাবেই আসলে আমরা বলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ মানিক আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা জানানোর জন্য, এবং আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চেয়েছেন। অবশ্যই আপনাকে জানিয়ে রাখবো কীভাবে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবেন। তবে তার আগে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমাদের সঙ্গে কে যুক্ত হয়েছেন। সিরাজগঞ্জ থেকে শাহিন যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। আই লাভ ভূত নাইট লিখেছেন শিহাব। এছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী থেকে আছেন সৌরভ। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আনোয়ারুল হক আছেন আমাদের সাথে, পারভিন আহমেদ, অপু আছেন, হামিম হোসেন আছেন খিলগাঁও থেকে। এছাড়াও রাব্বিল আছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি তসিফ আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান খোকন। এছাড়াও রাহাত আছেন আমাদের সঙ্গে। এরপরে দেখতে পাচ্ছি জামিল আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি সাবিহা যুক্ত হয়ে গেছেন, বরিশাল থেকে যুক্ত হয়েছেন। রাজু জীবন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। এছাড়াও যাত্রাবাড়ি থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন যুক্ত হয়ে। শুভ আছেন দেখতে পাচ্ছি উত্তরা থেকে। হাজারিবাগ থেকে যুক্ত হয়ে আছেন এবং জানাচ্ছেন ফরিদপুর থেকে শুনছেন। সঞ্জু জানতে চাই ফরিদপুরে এখন আসলে বন্যা পরিস্থিতির কি অবস্থা। এটা অনেক ভয় লিখেছেন তাসিন তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুনছেন হিমেল আহমেদ। এছাড়াও দেখতে পাচ্ছি রংপুর থেকে শুনছেন মাসুম মিয়া। কালিকাছা থেকে শুনছেন অর্ণব। এছাড়াও লক্ষ্মীপুর থেকে ছিলেন আমাদের সাথে রাকিব আল হাসান। যারা যুক্ত হয়ে আছেন জানাতে চাই, আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে আর জনিকের যে ফেসবুক পেজ, সেই পেজেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। তার জন্য যেটা করতে হবে, RJ_ANIK RJ অনিক, সে RJ অনিকের যে ফেসবুক পেজ, সেখানেও কিন্তু যুক্ত হয়ে গিয়ে আপনি জানাতে পারেন আপনার সাথে যে ঘটে যাওয়া ঘটনা, সে ঘটনাগুলো লিখে জানাতে পারেন। এছাড়াও যারা যুক্ত হয়ে আছেন আমার সাথে ফেসবুকের মাধ্যমে, তাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের কাছে কীভাবে ঘটনা লিখে পাঠাবেন। তবে তার আগে মানিক আপনাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে জানাতে চাই কীভাবে স্টুডিওতে এসে আপনি ঘটনা শেয়ার করবেন। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি আমাদের কাছে পাঠাতে হবে। সেই জন্য যেটা করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SFM, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপর লিখতে হবে আপনার লোকেশন, এরপরে যে আপনার মোবাইল নাম্বারটি, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেটি লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটি থেকে। এই নাম্বারটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছেন, পুরান ঢাকা থেকে যুক্ত আছেন নারীদা থেকে সোহান ইব্রাহিম। লিখেছেন প্লিজ একটা ভূতের গল্প বলেন, 10 মিনিট ধরে বলছি। একদম আমি কিন্তু শোনাচ্ছি আপনাদেরকে। মাই নেম সাফওয়ান লিখেছেন হাই। সারা জাহান আছেন, তিনি আমাকে হাই লিখছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমি সবসময় আছি ভাইয়া তোমার সাথে, লিখেছেন ছোয়া খিলগাঁও থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে সারা জাহান আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি পুরান ঢাকা থেকে আছেন। এই মুহূর্তে আর বেশি কথা বলাবো না, চলে যাবো হচ্ছে আমাদের সাথে আমাদের কাছে থাকা তারপরের যে ঘটনা, সেই ঘটনাতে নিশ্চয়ই আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং জানাবেন কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজন। চলে যাচ্ছি আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম অনেক ভাইয়া। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, আপনি ভালোর দলে। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। এই প্রথম ভূত নাইটে কোনো ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমি আমার ভাইয়ের ভাষাতেই বলছি। ঘটনাটি ঘটে আমার ভাইয়ের সাথে টাঙ্গাইল শহরে কোনো একটি গ্রামে। এক বিশেষ কারণে আমি গ্রামের নাম উল্লেখ করছি না। আমার ভাইয়ের বাসা মুন্সিগঞ্জ আলদিবাজার গ্রামে। টাঙ্গাইলে ছিল তার বোনের বাড়ি। ঘটনার দিনই তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বলে রাখা ভালো, তার বোনের বাড়ির পাশে ছিল একটা মস্ত বড় পুকুর, আর পুকুরের পাশে ছিল কিছু ঘন জঙ্গল। জঙ্গলের মাঝ বরাবর ছিল একটি শ্মশান। একদিন সে সন্ধ্যায় পুকুরের পাশে বসেছিল, তখন সে দেখল এক লোক শ্মশান থেকে বের হয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। সেই সময় কোনো লোকের ওই দিকে যাওয়ার কথা না। এমনিতেই রাত তো দূরের কথা, দিনের বেলাতেও জায়গাটা জনমানবহীন হয়ে থাকে। এক প্রকারে বলতে পারেন জায়গাটা বেশ ভয়ঙ্কর। সে অবাক হয়ে ভাবল, এই সময়টিতে জঙ্গলের দিকে কেন লোকটি যাবে, কেনই বা যাচ্ছে। ভাইয়া জোরে জোরে লোকটিকে তখন ডাকতে শুরু করলো, কিন্তু লোকটি সাড়াই দিচ্ছিল না। এক প্রকারে তিনি আমার ভাইয়ের কথা যেন শুনছিলেনই না। এবার ভাইয়া তার পেছনে পেছনে যেতে লাগলো। তিনি লোকটির পিছু পিছু যেয়ে দেখলেন লোকটি এক পুরনো রেল লাইনের বগি রাখা ছিল, সেটির অপর পাশে লাফ দিয়ে ওই পাশে চলে গেল। ভাইয়া ছিল সাহসী একজন মানুষ। তিনি সেটি দেখে ভয় না পেয়ে তাকে অনুসরণ করতেই লাগলেন, কিন্তু তখনও ভাইয়া বুঝতে পারেনি জঙ্গলের অনেকখানি ভেতরে তিনি প্রবেশ করে ফেলেছেন। তারপর সে দেখল এই লোকটি জঙ্গলের ভেতরের আরেকটি ডোবার মতো অংশ, সে অংশর উপর দিয়ে শূন্যে ভেসে চলে গেল। ভাইয়া এটি দেখে অনেক ঘাবড়ে গেলেন। ভাইয়ার তখন হুঁশ ছিল না। সেও তখন সেই ছায়াটিকে অনুসরণ করতে শুরু করলেন এবং আস্তে আস্তে তিনি পানিতে নেমে গেলেন। হঠাৎ সে খেয়াল করে যে সে হাঁটুর সমান পানিতে নেমে গেছে। তখন বুঝতে বাকি রইল না যে এইবার তার সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। তারপর তাড়াতাড়ি করে পানি থেকে উঠতে শুরু করলো, কিন্তু এমন সময় মনে হলো পানি আর শেষই হচ্ছে না। মনে হচ্ছে ডোবার কিনারা সে যত কাছে যাওয়ার চেষ্টা করছে ততটাই আসলে দূরে সরে যাচ্ছে। হাঁটছেন, কিন্তু পানি আর শেষ হচ্ছে না। এমন সময় উনি খুব ভয় পেয়ে গেলেন। হুট করে তিনি অনুভব করলেন পানির নিচ থেকে একটা হাত তার পা ধরে যেন নিচের দিকে টানার চেষ্টা করছে। তিনি পানির ভেতরেই সে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলেন। শরীরের সবটুকু জোর দিকে তিনি পা দুটো ছাড়িয়ে দিয়ে দৌড় দিলেন এবং শেষমেশ তিনি বাড়ির দিকে ছুটে চলেও এলেন। বাসার ঠিক সামনে এসে তিনি এক ইমামের সাথে দেখা হয়ে গেল এবং তিনি ইমামকে হাঁপিয়ে হাঁপিয়ে সব কিছুই আসলে খুলে বললেন। ইমাম বললেন, তুমি এক খারাপ জিনের পাল্লায় পড়েছিলে, আল্লাহর রহমতে তুমি সহি সালামতে বেঁচে ফিরতে এসেছো, না হলে খারাপ কিছু ঘটতেই পারতো। এরপর ইমাম ওনাকে সাথে সাথে তার সঙ্গে নিয়ে গেলেন এবং একটা তাবিজ এবং কিছু পানি পড়া দিয়ে তাকে সুস্থ করে দিয়েছিলেন এবং তারপর আর তার সাথে তেমন কিছু ঘটেনি এবং সেদিকে তিনি আর কখনো জানেননি। এই তো ছিল আমার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা অলৌকিক সত্য ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাইকে শুভরাত্রি। মুন্সিগঞ্জের আলদিবাজার থেকে স্বাধীন মোল্লা বলছিলাম। ধন্যবাদ স্বাধীন মোল্লা আপনার ঘটনা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য, এবং ধন্যবাদ ভূত নাইটের সাথে সব সময় যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে যারা যুক্ত হয়ে আছেন তারা জানাতে পারেন ঠিক এই ঘটনাটি কেমন লেগেছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। আগেই বলেছি বেশ অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের কাছে আজকে এসে জমা হয়েছে। সো চলে যাচ্ছি কথা না বাড়িয়ে আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি অর্পা ইসলাম, ঢাকা থেকে বলছি। অনেকদিন থেকেই গল্প পাঠাতে চেয়েও পাঠাতে পারিনি, তাই আজ চেষ্টা করেছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলার। ভাইয়া ভুল হলে ক্ষমা করে দেবেন। আর কিছু বলবো না, চলে যাচ্ছি আমার ঘটনাতে। আমি তখন খুব ছোট, মাত্র ক্লাস 2-এ পড়ি। শীতের ছুটিতে দিনাজপুর গিয়েছি আমার দাদু বাড়ি।
একদিন বাজারে গিয়েছি আমি আর আমার দাদু। প্রয়োজনীয় সকল জিনিস কিনে আমি আর দাদু বাড়িও ফিরে আসলাম। বাড়ি আসার বেশ কিছুটা দূরে 3 রাস্তার একটা মোড় ছিল। সেখান থেকে দাদু আমাকে কিছু ভাজা পোড়া কিনে দেয়। আমি অনেক আনন্দের সাথে ওগুলো হাতে নিয়ে খেতে খেতে আসলাম। বিপদটার শুরু এখানে। ভাইয়া, আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিতে থাকি। অনেকদিন আগের বাড়ি ছিল আমরা যে বাড়িতে থাকতাম, এবং আমাদের বাড়ির ওয়াশরুমটাও ছিল বাসা থেকে বেশ বাইরে। ওয়াশরুম থেকে একটু দূরে একটা শিমুল আর একটা কদম গাছ ছিল। ওটার সামনেই ছিল একটা বড় পুকুর। আমি ছোট থাকায় ওটাতে অতটা বুঝতাম না, কিন্তু সবাই বলতো ওই দিকে রাতে একা না যেতে। এদিন এশার আজান দেওয়ায় দাদু মসজিদে যায় আর আমাকে বাসার দরজার সামনে রেখে যান। আমি বাড়ির সামনেই যাই, কিন্তু মা আর দাদি কাউকে না পেয়ে আমি শেষমেশ আমার আরেক দাদুর বাসায় যাচ্ছিলাম। তাই আমি হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে রইলাম। তখন আমার হাতে ভাজা পোড়া। পুকুরটার বাঁ দিকে একটা মাদ্রাসা ছিল, তার পাশে একটা বাচ্চার কবর ছিল যে পানিতে ডুবেই মারা গিয়েছিল। কবরটি ছিল ওখান থেকে একটা তেঁতুল গাছের নিচে। কিছুক্ষণ পরে শুনতে পেলাম একটা গোঙানির আওয়াজ। চারপাশে তাকিয়ে কিছু না দেখে আমি সেই তেঁতুল গাছের দিকে তাকাই আর দেখি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। ভাইয়া, প্রথমে দেখে আমি ভয় পেয়েছি, কারণ বাচ্চাটি কিছু সময় পরই হাওয়ায় মিলিয়ে গেল। আমি তাও যাইনি ওখান থেকে, সেখানে দাঁড়িয়ে থাকলাম। কিছু সময় পর ওদিক থেকে সেই গোঙানির আওয়াজ আবার আসতে লাগলো, কিন্তু এবার যা দেখলাম সেটা ওই বয়সের কোনো বাচ্চাই সইতে পারবে না। একটা কালো মতন অবয়ব, তার রক্তের মতো চোখ নিয়ে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। দৌড় দিব ওই শক্তিটুকু যেন আমি ফিরে পাচ্ছিলাম না। দাঁড়িয়েই ছিলাম, কারণ ভয়ে নড়াচড়া করতে পারছিলাম না মোটেও। কিন্তু সেই ছায়াটি কাছাকাছি আসতেই আমার অবচেতন মনটা যেন জেগে উঠল, আর আমি দৌড়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম। কিন্তু সেই গোগানির আওয়াজ আর বিশ্রী হাসির শব্দ আমার পেছন পেছন আসছিল। মনে হচ্ছিল আমার সঙ্গেই দৌড়াচ্ছে। আমাকে হঠাৎ করে কে যেন একটা ধাক্কা মেরে দেয়। আমি আর থাকতে পারিনি। এটুকু শরীর যেন আকস্মিক ঘটনা নিতে পারছিল না, তাই আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। সেন্স আসলে আমি দেখি আমি আমার বিছানায়। পরে হুজুর দেখালে তিনি আমাকে বলেন যে হাতে ভাজা পোড়া থাকায় আর অত রাতে সেখানে একা থাকায় একটা বদ জিনকে দেখেই আসলে আমি ভয় পেয়েছি। পরে আমার আরও 7 দিন জ্বর ছিল। হুজুরের দেওয়া পানি পড়া খাওয়ার পরে আমি বেশ সুস্থ হয়ে উঠি। অনেক ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ অর্পা ইসলাম আমাদের কাছে আপনার ঘটনাটি খুব চমৎকার করে লিখে পাঠানোর জন্য। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং অনেক অনেক অনুরোধ করছি যারা যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন আজকের আমাদের এই ভূত নাইটের আয়োজন। এবং পাশাপাশি আপনার যদি কোনো মন্তব্য থাকে, যদি কোনো আপনার ইচ্ছে থাকে যে আপনি ভূত নাইটে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। জানানোর জন্য আপনাকে সিম্পলি মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SFM, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, তারপর লিখতে হবে আপনার লোকেশন, এরপর আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। এছাড়া যদি আপনি স্টুডিওতে এসে ভূত নাইট শেয়ার আপনার যে ঘটনা সেই ঘটনা শেয়ার করতে না পারেন, তাহলে যদি লিখে পাঠাতে চান সেটাও আপনি পারবেন। সেজন্য আপনাকে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট করতে হবে, which is as bhoot964@gmail.com। আমি আবার বলছি BHWT964@gmail.com। এই ঠিকানায় কিন্তু আপনি চাইলে আপনার ঘটনা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। আমাদের যে পেজ আছে সেই পেজেও আপনি যেমন আমাদের সাথে যুক্ত থাকতে পারছেন। এছাড়াও RJ অনিকের যে ফেসবুক পেজ, সেই পেজেও কিন্তু আপনি চাইলে যুক্ত হয়ে যেতে পারছেন, which is as RJ স্পেস ANIK, RJ অনিক। আমি আবারও বলছি RJ স্পেস ANIK। এই ঠিকানাও কিন্তু আপনি চাইলে যুক্ত হয়ে যেতে পারছেন এবং জানাতে পারছেন আপনার যেই ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু বিস্তারিত, এবং সেইখান থেকেও কিন্তু সিলেক্ট হয়ে যেতে পারে আপনার ঘটনা, এবং অবশ্যই আমরা সেই ঘটনাও কিন্তু আপনাদের কাছে করে পৌঁছে দিতে পারবো। এই মুহূর্তে আর বেশি কথা বলবো না, চলে যাব আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। যারা যারা যুক্ত হয়েছেন ভূত নাইটের সঙ্গে অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করে দিয়ে জানিয়ে দেবেন যে ভূত নাইট এই মুহূর্তে চলছে। এই মুহূর্তের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের কাছে পরবর্তী অলৌকিক সত্য ঘটনায়।
আসসালামু আলাইকুম অনেক ভাই, আমি রুদ্র বলছি খিলগাঁও থেকে, এবং জানিয়ে রাখছি ভূত নাইটের সঙ্গে আমি অনেকদিন যাবত জড়িত, এবং ভূত নাইটের শোতে আমি একবার নিজে এসে ঘটনাও শেয়ার করেছি। নিশ্চয়ই অনেক ভাই আপনার আমার কথা মনে আছে। আমি আমার যে ঘটনা আপনার কাছে শেয়ার করতে চাচ্ছি সেই ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটা নয়, মূলত আমার সংগ্রহ করা একটা ঘটনাটি সিলেটের মৌলভীবাজারের একটা গ্রামের ঘটনা। বলে রাখা ভালো, সেই ঘটনা যেখানে ঘটেছে সেখানকার সবাই এই ঘটনা সম্পর্কে অবগত, এবং এখন সেই অঞ্চলটা পরিত্যক্ত। অনেক ভাই, কথা না বাড়িয়ে আমি পুরো ঘটনা চলে যাই। ঘটনাটি আমি যার থেকে কালেক্ট করেছি তিনি আমার একটা এলাকার বড় ভাই। মূলত একদিন কথা বলতে বলতে যখন আমি তাকে শেয়ার করেছি যে আমি ভূত নাইটে গিয়ে আমার ঘটনা শেয়ার করেছি, তখন তিনি বেশ এক্সাইটেড হয়ে যান এবং আমাকে ঘটনার কথা বলেন। আমিও বেশ এক্সাইটেড হয়ে যাই এবং তার থেকে পুরো ঘটনা শুনে শেষমেশ সিদ্ধান্ত নেই যে একটা কাজ করলে কেমন হয়। আমি নিজেই মৌলভীবাজারের সেই জায়গায় গিয়ে যদি একটু ঘুরে আসি এবং পারলে যদি সম্ভব হয় এক রাত সেখানে থাকি, তাহলে বোধহয় আমি এসে ভূত নাইটে সে ঘটনা শেয়ার করতে পারবো। আমি ভেবে আমার সেই বড় ভাইকে অফারও দিয়ে বসি, কিন্তু কোনোভাবেই আমার সেই বড় ভাই রাজি হচ্ছিলেন না। তো এক প্রকারে আমি ভাবছিলাম যে তিনি বোধহয় মিথ্যে গালগপ্প আমাকে বলেছেন, সে কারণেই তিনি রাজি হচ্ছেন না। এবং এক কান দোকান করতে করতে আমার বন্ধুর মাধ্যমে আমার সে বড় ভাইয়ের কাছেও সেই কথা পৌঁছে যায়, এবং আমার বড় ভাই রাগ হয়ে আমাকে এক প্রকারের অফার করে বসে যে অমুক দিন অমুক সময় আমরা যাব এবং কে যাব সেই বিষয়ে জানতে চাই। পরবর্তীতে আমি এবং আমার সঙ্গে 3টা বন্ধু, সঙ্গত কারণে নাম বলছি না, আমরা সবাই একসঙ্গে মিলে রওনা দিই। আমি আগেও বলেছি আমি খিলগাঁও থেকে বলছি, কিন্তু যখন ঘটনাটি আমি শেয়ার করে জানতে পেরেছিলাম তখন আমি থাকতাম হচ্ছে বনানী 11 নম্বর রোডে। তাই সেখানেই আমার আরও 2জন বন্ধু মিলে টোটাল 5 জন, এবং তার সঙ্গে যুক্ত হয়েছি আমার একটা বড় ভাই যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছিলেন, তিনি এবং আমি। টোটাল আমরা এই 7 জনে মিলে যাত্রা শুরু করি আমাদের সেই উদ্দেশ্যে। মূলত ইচ্ছের কথাটাও বলে রাখি, আমাদের সবারই ইচ্ছে ছিল সেই ভয়ঙ্কর জায়গাটাকে খুঁজে বের করা এবং সেখানে আসলে গিয়ে একটা রাত্রি যাপন করা। অনেক ভাই, বলে রাখা ভালো, যেই জায়গাতে আসলে আমাদের যাত্রা করে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা ছিল হচ্ছে ঢাকা থেকে মৌলভীবাজার থেকে আবার বেশ অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে। যাই হোক, একেবারে সব কিছু ঠিকঠাক করে আমরা বাসের টিকিট কাটার জন্য গিয়েছিলাম, কিন্তু যে কোনো একটা কারণেই হোক আমরা শেষমেশ আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। পরবর্তীতে আসলে আমার সে বড় ভাই আরও কয়েকবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সময় দিয়েছেন, বাট আমাদের নিজস্ব ব্যস্ততা থাকার কারণেই আসলে আমরা যেতে পারিনি। অনেকবার একটু বলে রাখা ভালো, শুধু 7 জনের জন্য নয়, আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একসঙ্গে সেখানে যাব, কিন্তু কোনোভাবেই সেখানে আমরা যেতে পারিনি। এটাও একটা অলৌকিক ঘটনার অংশ বলতে পারেন, যদিও হাস্যরসাত্মকভাবেই বলছি, কিন্তু বেশ অনেকবার প্ল্যান করে খুব উদ্ভট কারণে প্ল্যান ক্যান্সেল হয়। আমি 7 জনের যখন যাওয়ার কথা বলছিলাম সেই সময়কার একটা কথা বলি। আমাদের 7 জনের মধ্যে একজন হঠাৎ করে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে যায়, এবং শেষমেশ আমরা টিকিট কেটে রাখার পরেও প্রায় 2 ঘন্টা আগে গিয়ে টিকিট ফেরত নিয়ে আসতে হয়, কারণ সেই একজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে হয়তো বা সে মারাটারাও যেতে পারে। এরপরের একবার যখন প্ল্যান করেছিলাম আমি, সে বড় ভাই এবং আমার আর একটা ফ্রেন্ড, সেবার আমার পা ভেঙে যায়, আমি পড়ে গিয়ে হুট করে পা ভেঙে ফেলি। মূলত বলতে পারেন যে রিক্সা থেকে নামতে গিয়ে আমার এমন একটা অবস্থা হয়, যেটাও একবারে আনপ্ল্যান্ড ছিল। এরকম করে আসলে 3-4 বার যখনই ঘটনাগুলো ঘটেছে তখনই আসলে কোথাও না কোথাও কোনো না কোনো একটা ভাবে আমরা আসলে আটকে গিয়েছি। যাই হোক অনেক ভাই, এবার আমি পুরো ঘটনায় আসি। ঠিক আমার বড় ভাই যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন ঠিক সেভাবেই শেয়ার করছি। 1970 কিংবা 71 সালের ঘটনা, মুক্তিযুদ্ধের একেবারে পর সময়টা হবে হয়তো। সেই সময় সেখানে একটা প্রচণ্ড সুন্দর গ্রাম ছিল। সুন্দর বলছে এই কারণে পাহাড়ে ঘেরা এবং চারপাশের জায়গাটা প্রচণ্ড সবুজ ছিল এবং প্রত্যেকটা বাড়ি যেন শৈল্পিকভাবে নির্মাণ করা। আমি অনেক ভাই বলে রাখা ভালো, আমার বড় ভাই যেভাবে বলেছিলেন সেই সময়ে সেখানে মাটির ঘর কিন্তু দেখতে পাওয়া যেত এবং তার পাশাপাশি সদ্য তৈরি করা টিনের বিভিন্ন ডিজাইনের
ঘরও কিন্তু সেখানে থাকতো। ঘটনাটি ঘটে হচ্ছে সেখানে থাকা একজন ভদ্র মহিলার সঙ্গে। প্রথম তিনিই নাকি সেই ঘটনার উদ্ভট ঘটান। 1970-71 সালের কথা, ঠিক সদ্য স্বাধীন হওয়া দেশের কিছুদিন তখন হয়েছে। হুট করেই সেই মহিলাটার ঘরে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হয় রাজাকর আলবদর আল শামস তাদের কেউ একজন হয়তোবা ধর্ষণের পরে তাকে হত্যা করে সেই ঘরের মধ্যে ফেলে যায়। কিন্তু সেই সময় আসলে এত বেশি সুযোগ না থাকার কারণে লাশের ফরেনসিক করার সুযোগ হয়নি। ঘটনা ঘটে আসলে মূলত তার পরে। স্থানীয়ভাবে একটা বিচার বা সালিশ করার একটা পায়তারা করা হয়েছিল। তার একটা বড় কারণ হচ্ছে তখনও আসলে সব কিছু ঠিকঠাকভাবে কিন্তু চালু হয়নি। থানা, আইন আদালত থেকে শুরু করে যা কিছু আছে তাই। এবং সেখানে একজনকে কিংবা দুজনকে অপরাধী হিসেবে চিহ্নিতও করা হয়। এবং অনেক ভাই, আমি যতটুকু শুনেছি তারাই ছিল আসল কালপ্রিট। অনেক ভাই, বলে রাখা ভালো, সেই মহিলার স্বামী ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং তিনি মুক্তিযুদ্ধেই শহীদ হয়ে যান এবং তার পরিবারে তিনি ছাড়া আর কেউই ছিল না। তার 1 মাসের একটা বাচ্চা সন্তান নিয়ে তিনি সেই বাড়িতে থাকতেন। আচ্ছা, 1 বছরের একটা বাচ্চা সন্তান নিয়ে তিনি সেই বাড়িতে থাকতেন এবং তার মৃত্যুর পরে সেই বাচ্চাটাকেও সেই পাষাণ হৃদয়ী মানুষগুলো হত্যা করে ফেলে। যাই হোক অনেক ভাই, এরপরে আসলে সেই বিচার এবং সালিশে যারা চিহ্নিত ছিল সেই তৎকালীন সময় তাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তারা তাকে ক্ষমা করে দেয় কিংবা কোনোভাবে তারা সেখান থেকে পালিয়ে আসতে পারে এবং পরবর্তীতে তারা সেখান থেকে ঢাকা চলে যায়। ঘটনার শুরু হয় মূলত এর পর থেকেই। অনেক এর পর থেকে নাকি গ্রামের মধ্যে কিছু উদ্ভট ঘটনা ঘটতে থাকে। একটা ঘটনা হচ্ছে, মানুষজন যখন রাস্তা দিয়ে চলে তখন তারা তার পাশ থেকে কোনো একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং প্রতিবারই সেই মেয়েটা বিচার চেত এবং বিচার চাওয়ার ভঙ্গিমা বা যে কথা সেটাও ছিল একটু ভিন্ন ধর্মী। সে শুধু বলতো ওরে মার। এই ধরনের কথা অনেকেই শুনতে পেত এবং রাস্তা দিয়ে চলতে ফিরতে অনেকেই আসলে এই ধরনের কথা তখন 1 থেকে 1.5 মাস শোনা শুরু করে। তারপরও আসলে খুব একটা কেউ একটা গুরুত্ব দেয় না। মূলত সেই ঘরটিকে ভেঙে পরবর্তীতে সেখানে একটা মসজিদ তৈরি করে দেওয়া হয়। ধারণা করা হয় এরপরে গ্রামে শান্তি বিরাজ করবে। কিন্তু ঘটনা ঘটে তারপরে। এরপর থেকে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম মৃত্যু হয় সেই পঞ্চায়েতের, যিনি এর বিচার করেছিলেন। ঘটনার আকস্মিকতা শুনলে অনেক ভাই আপনারও হাড় হিম হয়ে যাবে। ঘটনা ঘটে, তাকে পাওয়া যায় স্থানীয় একটা ডোবার মতো জায়গায়, মাথা উল্টো করে, মনে হয়েছে কেউ উল্টে রেখেছে। তার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকার দরুন তার দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল এবং পরবর্তীতে একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গিয়েছিল তাকে শেষবার স্থানীয় বাজারে দেখতে পাওয়া যায় এবং তখন তিনি সেখানে বেশ অনেকের সঙ্গে বসেই আড্ডা দিচ্ছিলেন এবং শেষমেশ সবার থেকে বিদায় নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনার এখানেও শেষ হলে পারত। সেখানে সবাই মনে করেছিল বোধহয় কোনো খারাপ জিনের পাল্লায় পড়েই তার এমন পরিণতি হয়, কিন্তু ঘটনার শেষমেশ আসলে ঘটনা আরও বেশি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। প্রথম যখন মাতব্বরের মৃত্যু হয়, এরপরে সবাই বেশ কিছুটা সতর্ক হয়ে আসলে গ্রামে চলাফেরা করা শুরু করে। এরপরের একদিনের ঘটনা, গ্রামের একজন সামান্য কৃষক, তিনি তার মাঠ চাষ করছিলেন এবং করতে করতে হুট করে তিনি খেয়াল করলেন যে দূরে একটা মেয়ে তার কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যে দূরে সে শুধুমাত্র তার সঙ্গে দেখা করতে এসেছে। তখন সন্ধ্যার পর মুহূর্ত, কৃষক বাড়ি ফিরবেন বলে, তো তিনি তার কাজটা শেষ করে সেদিকে যতই হেঁটে যাচ্ছে ততই তার মনে হচ্ছিল সেই ছায়াটা আরও দূরে সরে যাচ্ছে এবং আস্তে আস্তে তিনি নির্ধারিত জায়গায় যখন পৌঁছালেন তখন তিনি যেটা দেখতে পেলেন তার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই মেয়ে তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে ঘর করে রক্ত পড়ছে। তিনি এই দৃশ্য দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। যদিও তিনি গ্রামের মানুষ, প্রচণ্ড সাহসী, কিন্তু তারপরও তিনি একটা দৌড় দিয়ে ঠিক উল্টো দিকের রাস্তা বেয়ে নিচে নেমে গেলেন এবং তাড়াতাড়ি করে তিনি তার বাড়িতে ফিরে গেলেন এবং সবাইকে সব ঘটনা খুলেও বললেন। আফসোসের ব্যাপার হচ্ছে সেই লোকটিও 3 দিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। এরপরে এলাকার মধ্যে চাঞ্চল্য ফিরে গেল যে সেই মেয়ে আবারও ফিরে এসেছে তার বাচ্চা সহ প্রতিশোধ নেয়ার জন্য।
ঘটনা এতটুকু পর্যন্ত ঘটলেই হতো। সেই মুহূর্তে স্থানীয় মসজিদের হুজুর ইমাম যারা ছিলেন তারা সবাই সেখানে বিভিন্নভাবে পুরো গ্রামকে বন্ধ করে দেওয়ার জন্য আসলে করলেন এবং পরবর্তীতে সবাই মিলে একসঙ্গে তাবিজ কমাজ দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দিলেন। কিন্তু ঘটনা কোনোভাবে শেষ নাকি হচ্ছিল না। এর পরের ঘটনা, তার সেই যে বাড়ি, সেই বাড়ির উপরে যে মসজিদ গঠন করা হয়েছিল, একদিন রাতের বেলা সেই মসজিদের ইমামকে মসজিদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পাওয়া যায় উপুর করা অবস্থায় ঠিক মসজিদের মাঝখানটায়, যেন মুখ দিয়ে রক্ত বের হয়ে তিনি মরে পড়ে আছেন। অনেক ভাই, এই ঘটনার শেষ আসলে কোথায় ছিল তখনও গ্রামবাসীরা কেউ বুঝতে পারছিল না। সবাই মনেই আসলে ভয় বিরাজ করছিল। এরপরে আরও কিছুদিন যেতে না যেতেই আরও দুটো মৃত্যুর খবর ঘটে এবং দুটো মৃত্যু ছিল অবাক করা। একটা মৃত্যু ছিল হচ্ছে স্থানীয় একটা পুকুরে একটা লাশ ভেসে ওঠে এবং সেই লাশটাও ছিল একটা পুরুষ মানুষের। এবং আরেকটা ঘটনা ঘটে, এটা অনেকটা অ্যাক্সিডেন্ট হিসেবে বলা যায়। একজন গাছ থেকে পড়ে যান এবং মৃত্যুর আগে তিনি বলেন তিনি নাকি ঠিক গাছ থেকে যখন গাছে উঠেছেন তখন গাছের উপরে সেই মেয়েটাকে বসে থাকতে দেখেছে। সেটা দেখেই সে নিচে পড়ে যায়, মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং পরবর্তীতে মৃত্যুর আগে তিনি বলেন সেই মেয়েটাকে তিনি দেখেছেন গাছের ওপরে। এই ঘটনা ঘটার মুহূর্তে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দুয়ে দুয়ে চার মেলানোর মতো সবাই মেলানো শুরু করেন যে ঠিক ওই মুহূর্তে যারা যারা বিচার বা সালিশের সঙ্গে যুক্ত ছিলেন বা সেইখানে উপস্থিত ছিলেন তাদের সবারই একই পরিণত হচ্ছে, সেই কৃষক থেকে শুরু করে মাতব্বর কিংবা সেই মসজিদের ইমাম। এরপরে সবাই বেশ ভয় পেয়ে গিয়ে আরও বড় হুজুর নিয়ে আসেন গ্রামে এবং গ্রামে হুজুর এনে সেই লাশটাকে, আমি আবারও বলছি, সেই মেয়ের লাশটাকে আবারও কবর থেকে তোলা হয় এবং তুলে আবারও জানাজা করে দাফন করা হয়। তবে এর মাঝখানে অনেক ভাই একটু বলে রাখা ভালো, সেই মেয়ের লাশ তোলার পরে দেখা যায় সেই মেয়ের লাশ এক ফোঁটাও পচেনি। একটু বলে রাখা ভালো, লাশ তোলা হয় আনুমানিক 4 থেকে 5 মাস পরে, কিন্তু সেই মেয়ের লাশ এক ফোঁটা পচেনি। এমনকি সেই মুখের আঁচড় দেওয়া যেই দাগ সেটা মনে হচ্ছিল প্রচণ্ড কাঁচা এবং এমন একটা ভাবে মেয়েটার মুখটা ছিল, মনে হচ্ছিল মেয়েটার হাসছে, মেয়েটার মনে হচ্ছিল যে সে মারা গিয়েও হাসছে, তার ঠোঁটের কোণায় হাসির স্পষ্ট রেখা দেখা যাচ্ছে। তখন সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আবারও ঠিকঠাকভাবে জানাজা দিয়ে তাকে অন্য একটা গ্রামে কবর দেওয়া হয়। এরপরও অনেক ভাই ঘটনার শেষ হয় না। এরপরের একদিনের ঘটনা, গ্রামের একজন মুরব্বী, তার নাম ছিল মজিদ, তিনি প্রচণ্ড পরহেজগার মানুষ ছিলেন। সেই মানুষটি আত্মহত্যা করেন। অনেক ভাই আবারও বলে রাখি, খুব পরহেজগার একজন মানুষ ছিলেন, একজন মুরব্বী। তিনি আত্মহত্যা করার কোনো কারণ নেই, কিন্তু তিনি আত্মহত্যা করেন। তিনি যেটা দেখতে পান সেটা হচ্ছে একজন নারী তাকে ফলো করছে। তিনি এটা নাকি অনেক দিন পর্যন্ত দেখতেন এবং তার পরিবারের মানুষদেরকে বলতেন। একটা সময় তার লাশ পাওয়া যায় ঠিক তার বাড়ির পেছনের একটা জামরুল গাছের ডালে বাঁধা অবস্থায়। অনেক এরপরে গ্রামের সবাই বেশ ভয় পেয়ে যায়, কারণ সেই হুজুরটি সে বিচার কিংবা সালিশের সঙ্গে একদমই যুক্ত ছিলেন না। তারপরে সবার মধ্যে রটে যায় যে এই গ্রামে যারাই থাকবে তাদের মৃত্যু সুনিশ্চিত। অনেকভাবে বলে রাখা ভালো, এরপরে আরও কিছু ঘটনা ঘটতো যেগুলো আসলে এখন পর্যন্ত নাকি চলছে। সেই এলাকার মাঝখান দিয়ে যদি কোনো মানুষ যাতায়াত করে এখনও নাকি কান্নার শব্দ শুনতে পায়। এখনও নাকি বছরে একটা কিংবা দুটো লাশ সেই গ্রামে অদ্ভুতভাবে পাওয়া যায়, যদিও এখন গ্রামটা পুরোপুরি পরিত্যক্ত। এরপরে 2073 সালের কথা, সেই গ্রাম থেকে সবাই অন্যত্র চলে যায়। প্রত্যেকটা পরিবার তাদের রেখে যাওয়া ফসলের মাঠ থেকে শুরু করে ঘর বাড়ি সব কিছুই ফেলে চলে যায়। মূলত বলতে পারেন এক প্রকারের ভয় পেয়ে নিরুপায় হয়ে গ্রাম ত্যাগ করে। শুধুমাত্র পড়ে রয় সেই কবর, সেই ভয়ানক কবরটি। সেটাকে বাঁধিয়ে রাখা হয়েছিল বেশ অনেকদিন। এখন অবশ্য সেখানে গেলে কোনটা কবর আর কোনটা সাধারণ মাটি সেটা বলতে পাওয়া যায় না। তবুও একটা নির্দিষ্ট অঞ্চলকে বা একটা নির্দিষ্ট জায়গাকে সেই অভিশপ্ত কবর হিসেবে গ্রামবাসীরা এখনও চিহ্নিত করে রেখেছে। সেই কবরের অনেকটা অংশ জুড়ে এখন যে গ্রামটা ছিল সেটা এখন আর একদম নেই, দেখতে পাওয়া যায় না। তবে মাঝখানে একটা ক্যাম্প করা হয়েছিল সেখানে,
পুলিশের একটা ক্যাম্প, এবং সেই ক্যাম্পেও খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এরপরে সেই ক্যাম্প থেকেও নাকি পুলিশরা সবাই চলে যায়। পরবর্তীতে সেই ক্যাম্পটাও বলা যায় যে একেবারে অব্যবহৃত হবে, এখনও সেখানে পড়ে আছে। অনেক ভাই, অনুরোধ করব, যদি আপনি আমাকে সুযোগ দেন তাহলে একদিন আপনাকে নিয়ে আমি সেই অঞ্চলে যেতে চাই, এবং সেখানে গিয়ে সেখানকার যে অবস্থা সেটা আপনাকে জানাতে চাই। একটু বলে রাখতে চাই যে আসলে ঘটনাগুলো সত্য বলে আমার কাছেও মনে হয়, যেহেতু আমি সেখানে যাইনি কিংবা যেতে পারিনি, তাই আমি পুরোপুরি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে একটা কথা বলতে পারি, মৌলভীবাজারে আমার একজন বড় ভাই আছেন এবং তিনি আমার কাজিন, তার মাধ্যমে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি বেশ অনেকটা, যেহেতু আমি নিজে যেতে পারিনি। তিনিও আমাকে ঘটনার সত্যতা কিছুটা স্বীকার করেছেন এবং বলেছেন সেখানকার আশেপাশের বেশ কয়েকজনের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন জায়গাটাকে এখন ভূতের ভিটা বা ভূতের গ্রাম নাকি ডাকা হয়। সন্ধ্যার পরে তো পরের কথা, দিনের বেলাতে অনেকেই সেই অঞ্চলটাতে ঢোকে না, এবং অনেকে সেটাকে ঘন জঙ্গল ভেবেও ভুল করে বসেন। অনেক ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, আর আমি যদি যেতে পারি সেই জায়গায় অবশ্যই আপনাদেরকে বাস্তবিক যে ঘটনাগুলো সেগুলো স্টুডিওতে এসে পড়ে শোনাবো। আর যারা বিশ্বাস করছেন না তাদের উদ্দেশ্যে বলবো, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনাদের নিজেদের, কিন্তু এই রকম প্রতিশোধের ঘটনা আমি কখনোই শুনিনি। অনেক ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। ভূত নাইট দীর্ঘজীবী হোক। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রুদ্র, এবং তিনি ঘটনাটির ব্যাপারে আমাদের কাছে জানিয়েছেন যে তিনি বেশ অনেকবার সেখানে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো একটা অলৌকিক কারণে তিনি সেখানে কোনোভাবে পৌঁছাতে পারছেন না। আমি অনুরোধ করব যে অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন ঘটনার সত্যতা, এবং তবু আমি আপনাদেরকে জানাচ্ছি যে কোনো ঘটনার সত্য মিথ্যে আমরা কিন্তু যাচাই করি না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত একটা বিষয়, এবং বিশেষ অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের নিজেদের। তাই আপনাদেরকে জানাতে চাই, যদি আপনাদের এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। তবে দুটো বিষয় আমার কাছে বেশ অবাক করার মতো লেগেছে, যে একটা মৃত মানুষ কিভাবে আসলে সেই প্রতিশোধ নিতে পারে, আর এবং একটা পুরো গ্রাম কীভাবে হ্যালুসিনেট করতে পারে, যদি এটাকে আমি হ্যালুসিনেশনও বলি। যাই হোক, আর বেশি কথা বলার না, চলে যাবো আমাদের কাছে পরবর্তী যে ঘটনা, সেই ঘটনায় আপনারাও জানাতে পারেন কেমন লাগছে আপনাদের ঘটনাগুলো। আমি একটু পড়ে শোনাতে চাই কে কে যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন আরিয়ান খান বিজয়, তিনি লিখেছেন ভয় লাগছে। এছাড়াও মোহাম্মদ রিফাত আছেন যুক্ত হয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি ইব্রাহিম ইসলাম যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি হামজা যুক্ত হয়ে গেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শিহাব যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি স্বাধীন ইবনে জয়নাল যুক্ত হয়ে আছেন। এছাড়াও লাবনা মারিয়া যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি জামিল যুক্ত হয়ে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আলমগীর যুক্ত হয়ে আছেন। এই মুহূর্তে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের কাছে থাকা তার পরবর্তী ঘটনা। আপনারা জানাতে থাকুন কোন ঘটনাগুলো আপনাদের শুনছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আসসালামু আলাইকুম অনেক ভাই, আমি শামসুদ্দিন, থাকি নওগাঁ থেকে, এবং আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটি আমার এক বন্ধুর থেকে শোনা। আমার কতটুকু মনে আছে জানি না, যতটুকু মনে আছে হুবহু বলার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে জানাবেন।
আমার বন্ধুর বাড়ি পটুয়াখালী। তারা মূলত পটুয়াখালী থেকে আসার সময় সবসময় লঞ্চ ব্যবহার করে। কলেজ সূত্রে ওর সঙ্গে আমার পরিচয়। একদিন টিফিন পিরিয়ডে ও আমাকে অনেক ঘটনা আমাকে শোনায় এবং আমি প্রচণ্ড অবিশ্বাস করে বসি, কিন্তু সে আমাকে জানায় সে একদিন অবশ্যই সেই লঞ্চে করে আমাকে নিয়ে যাবে এবং সেই কেবিনটা সে ঘুরিয়ে দেখাবে। অনেকেই বলে রাখা ভালো, লঞ্চের নামটা আমি সঙ্গত কারণে বলছি না, তবে যারা ঢাকা থেকে পটুয়াখালী যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই মুহূর্তে আপনার শুনতে শুনতে সেই লঞ্চটা চিনেও ফেলতে পারেন, কারণ এই লঞ্চটা অনেক পরিচিত একটা লঞ্চ, একটা জায়গার নামে লঞ্চটি। এবং পটুয়াখালী থেকে যাওয়ার জন্য ঠিক সন্ধ্যা 7টার আগেই আমাদেরকে লঞ্চের ঘাটে পৌঁছাতে হতো এবং আমাদের বাড়িতে যেতে যেতে প্রায় সকাল হয়ে যেত। ঘটনা ঘটে একদিন বাড়িতে যাওয়ার সময় আমি এবং আমার পরিবার তখন লঞ্চে উঠি এবং লঞ্চে ওঠার পরে আমরা কোনোভাবেই কোনো কেবিন পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমরা যখন বেশ জোরাজুরি করতে থাকি তখন লঞ্চের কম্পাউন্ডার আমাদেরকে বলেন একটা কেবিন আছে, তবে আপনারা থাকতে পারেন বা না পারেন, আমাকে পুরো টাকা দিতে হবে। এই কথা শুনে কোনো 7-5 না ভেবে আমার বাবা রাজিও হয়ে যান এবং ওপরে 2 তলায় উঠে কেবিনের মধ্যে ঢুকে আমরা বেশ অবাক হয়ে যাই যে এত সুন্দর কেবিন ঠিক কেন তিনি বললেন যে আপনারা থাকতে পারেন বা না পারেন টাকা দিতে হবে। প্রথম দিকে আমরা ভেবেছিলাম কোনো স্টাফ কেবিন হলেও হতে পারে। এরপরে আমার বাবা খুব খুশির সঙ্গেই পুরো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে তিনি রুমের দরজা লাগিয়ে দেন। বলে রাখা ভালো, অনেক ভাই আপনারা জানেন হয়তো বা যারা লঞ্চে যাতায়াত করেন, লঞ্চে আসলে ডাবল কেবিনের নিচে ঠিক নিচের দিকে ব্যাগ রাখার মতো বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে। এরপরেও আমার বাবা এবং মা এবং আমি আমার ছোট বোন যাত্রা করছিলাম লঞ্চে করে এবং আমাদের যতগুলো জামা কাপড়ের ব্যাগ ছিল সব কিছুই আসলে নিচে রাখা হয়ে যায় এবং একটা বিছানায় আমি এবং আমার বাবা এবং আরেকটা বিছানায় আমার মা এবং আমার ছোট বোন শুয়ে পড়ে। রাত তখন কয়টা হবে? রাত 8টা, 8:30। তখনও একদমই লঞ্চ শুরু হয়েছে মাত্র। আমরা 9টা, 9:30 কিংবা 10টার দিকে উঠে খাবার খেয়ে নেব এই ভেবেই আসলে আমরা রেস্ট করতে থাকি। কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল যে লঞ্চের ঠিক নিচের কেবিন থেকে একটা খটমট শব্দ আসছিল। মনে হচ্ছিল কোনো একটা জিনিস ভেঙে যাচ্ছে কিংবা কেউ কোনো কিছু একটা খাচ্ছে। অনেক ভাই এটা বুঝতে পেরে আমার বাবার সাথে সাথে আমার মাকে লাইট জ্বালাতে বললেন এবং মা লাইট জ্বালানোর পরে আমার বাবা ঠিক খাটের নিচে তাকালেন, দেখলেন কিছুই নেই, সব কিছুই খুব স্বাভাবিক। পরে আমার মাকে বললেন হয়তো বা এই রুমের মধ্যে কোনো একটা ইঁদুর বা এমন কিছু একটা আছে। আমার মা তখন বললেন আসলে কি তাই, লঞ্চের এই কেবিনটাতে কোনো সমস্যা নেই তো? তখন আমার বাবা পাল্টা প্রশ্ন করলেন কি সমস্যা থাকবে? তখন আমার মা বললেন যে না, তাহলে কম্পাউন্ডার এই রুম ভাড়া দিতে চাইলেন না কেন? এটা শুনে আমার বাবা প্রচণ্ড রাগ হয়ে গেলেন। মাত্র সামান্য খটমট শব্দতে এত ভয় পাওয়ার কি আছে সেটা তিনি কোনোভাবেই বুঝতে পারলেন না। আবার আমার বাবার এতটুকু দেখেও খুব অবাক লাগলো যে এর সঙ্গে আসলে কেবিন ভাড়া না দেওয়ার সম্পর্কটা কি। আমার যতটুকু মনে আছে বা যতটুকু মনে হচ্ছে আমার বন্ধু বলেছিল যে তার বাবার মুখেও বেশ কিছুটা ভয় দেখতে পেয়েছিলাম। তার একটা বড় কারণ আমি একটু অনেকভাবে বলে রাখি। তার কারণ হচ্ছে খটমট শব্দটা খুব আস্তে আসছিল তেমনটা নয়, মনে হচ্ছিল খুব জোরে এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ একটা কিছু খাচ্ছে। এই রুম থেকে সেটা না আসলে অন্য রুম থেকে আসার কথা, কিন্তু লঞ্চের কেবিনগুলো এমন হয় যে একটা রুমের সঙ্গে আরেকটা রুমের কোনো যোগাযোগ থাকে না। যাই হোক, সেই ভেবে আবারও লাইট বন্ধ করে আমার বাবা এবং মা দুজনেই শুয়ে পড়লেন এবং আমরাও উঠে শুয়ে পড়লাম। হুট করে আমার বোন একটা চিৎকার করে উঠল এবং সাথে সাথে আমার মা আবারও লাইট জ্বালিয়ে দিলেন। দেখতে পেলাম যে আমার বোনের বাম পায়ের গোড়ালির অংশ থেকে রক্ত বের হচ্ছে। আমার মা তখনও বুঝতে পারলেন না যে আসলে কি হয়েছে, কিছু কামড় দিয়েছে নাকি কোনো কিছুর সাথে আঁচড় লেগে কেটে গেছে। আমার বাবা তাড়াতাড়ি করে উঠে একটা কাপড় নিয়ে সেখানে চেপে ধরলেন যাতে রক্ত তাড়াতাড়ি বন্ধ হয়, কিন্তু কোনোভাবেই যেন রক্ত বন্ধ হচ্ছিল না। এরপরে কিছুক্ষণ পরে রক্ত কিছুটা বন্ধ হওয়ার পরে তারা ভালো করে লক্ষ্য করে দেখলেন মনে হচ্ছে কিছু একটা কামড় দিয়েছে। না অনেক ভাই, আমি বলতে যাচ্ছি কোনো একটা মানুষ কামড় দিয়েছে। ঠিক মানুষের দাঁতের মতো গোল করে ঘোরানো দাঁত এবং একটা দাঁত মনে হচ্ছিল ঠিক পায়ের ভেতরে ঢুকে গেছে।
এটা দেখে আমার পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়, আমিও ভয় পেয়ে যাই। তখন কোনো রকমে আমার মা সেই জায়গাটা চেপে ধরে রাখেন এবং আমার বাবা ব্যাগ থেকে একটা মলম বের করে সেখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরে সিদ্ধান্ত হয় রুমের লাইট বন্ধ করার কোনো দরকার নেই, লাইট জ্বালিয়েই তোমরা শুয়ে থাকো। এর কিছুক্ষণ পরের কথা, কিছুক্ষণ পরে মনে হচ্ছিল রুমের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরম হয়ে গেছে, অনেক বেশি গরম। অনেক ভাই বলে রাখা ভালো, সময়টা ছিল কিছুটা ঠান্ডা সময়, কারণ লঞ্চ যখন চলে তখন সবাই জানেন বেশ কিছুটা ঠান্ডা পরিবেশ হয়ে যায়, কিন্তু সেই জায়গাটা বেশ গরম হয়ে গেছিলো, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। তখন আমার মা উঠে লঞ্চের কেবিনের দরজা একটু হালকা খুলে দিলেন এবং জানালাটা হালকা খুলে দিলেন, এবং তখনই মনে হলো ঠাস করে কোনো একটা শব্দ হয়ে কিছু একটা রুম থেকে বের হয়ে গেল। অনেক ভাই আমি একটু বলে রাখা ভালো, রুম থেকে বের হয়ে গেল এই রকম কথা এই কারণেই বলছি, কারণ মনে হলো লঞ্চের দরজাটা হালকা করে একটু খুলে কেউ একটা বের হয়ে গেল। আমরা পুরো পরিবার তখন প্রায় হতবিহ্বল হয়ে গেলাম, কি ঘটছে কিছুই মিলাতে পারছিলাম না। সাথে সাথে আমার বাবা মা আমাদের দুজনকে কোলে নিয়ে এই রুম থেকে বের হয়ে আসলেন, এবং আমার বাবা আমাকে সাথে নিয়ে আমার মাকে রুমের একটা পাশে দাঁড় করিয়ে রেখে তাড়াতাড়ি করে সেই কম্পাউন্ডারের কাছে গেলেন এবং গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। কম্পাউন্ডার একটু অবিশ্বাসের ভাষায় বললেন, এসব আজগুবি কথা কোথায় পাচ্ছেন আপনি? পরে আমার বাবা যখন কম্পাউন্ডারের সাথে সুবিধা করতে পারলেন না, তিনি আবারও ফিরে আসলেন এবং বললেন, না এমন কোনো কিছু তো কম্পাউন্ডার বলল না। পরে আমার বাবা মা আবারও রুমে ঢোকেন এবং এবার সিদ্ধান্ত নেন যা কিছুই হয়ে যাক রুমের দরজা লাগানো যাবে না এবং লাইট বন্ধ করা যাবে না। আমরা আবারও রুমের মধ্যে বসে পড়ি। এবার সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেই এবং একজন ওয়ার্ড বয় এসে খাবার দাবার সার্ভ করতে থাকেন। মনে হচ্ছিল সে ওয়ার্ড বয় আমাদের কেবিনে ঢুকতেও রাজি হচ্ছিলেন না, কারণ প্লেট থেকে শুরু করে সামগ্রিক যেসব সরঞ্জাম তিনি বাহির থেকেই দিচ্ছিলেন, একটা বারের জন্য কেবিনের ভিতরে কদম দিচ্ছিল না। পরে আমার বাবা রাগ হয়ে তাকে বললেন, আমরা বারবার তোমার থেকে উঠে এসে নেবো নাকি, ভেতরে আসো। তখন ওয়ার্ড বয় তাকে অসম্মতি জানিয়ে বললেন, আপনার লাগলে আপনি এখান থেকে নিন, না হলে আমি যাই। আমার বাবা বেশ ঘাবড়ে গেলেন, বললেন, কেবিনের মধ্যে না ঢুকতে চাওয়ার কি আছে? ঘটনা আসলে অনেক ভাই এইখানেই শেষ হলে পারত। খাওয়া দাওয়া করে সমস্ত সব জিনিসপত্র যখন আরেকজন ওয়ার্ড বয় নিতে আসলো, তখন আমার বাবা তাকে ভারী একটা বকশিশ দিলেন এবং দিয়ে তার থেকে সব কিছু জানতে চাইলেন। সে ওয়ার্ড বয় কোনোভাবেই কোনো কিছু বলতে রাজি নয়। তো একবার এক প্রকারে তিনি বলে বসলেন, এই কেবিনে আপনারা কেন উঠেছেন? কে বলেছে উঠতে? জানের মায়া থাকলে চলে যান, দরকার হলে লঞ্চের ডেকে বসে যান। পরে আমার বাবা অনেক করে তার থেকে জানতে চাওয়ার পরে তিনি নাকি বলেছিলেন এই কেবিনের আসল সত্য। এই কেবিনে নাকি বেশ কয়েক বছর আগে একটা মেয়ের লাশ পাওয়া যায়। দুজন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এই কেবিনে ওঠেন এবং পরবর্তীতে সেই মেয়েটার লাশ সকালবেলা পাওয়া যায়। খুবই অস্বাভাবিক বিষয় হচ্ছে, লঞ্চের বাইরে একটি কেবিনের বাইরে সিসি ক্যামেরা ফুটেজ থাকলেও ঘরের মধ্যে ঢুকতে একজন ছেলে এবং একটা মেয়েকে ঢুকতে দেখলেও বের হয়ে যায় কেউ নয়, শুধু মেয়েটার লাশ পাওয়া যায়। তার মানে পুরো সিসিটিভি ফুটেজে কারো বের হওয়ার কোনো চিত্র নেই, এবং বলে রাখা ভালো সিসিটিভিকে ফাঁকি দিয়ে বের হওয়ার কোনো সুযোগও নেই। দুজন ঢুকেছিলেন, একজন অদৃশ্য, একজনের লাশ। এরপর থেকেই নাকি কেবিনের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। এর পরের 2 মাস না 3 মাস পরের একটা ঘটনা, কেবিনের মধ্যে এক দম্পতি তার বৃদ্ধ বাবা এবং মাকে নিয়ে ওঠেন এবং বৃদ্ধ বাবা মাকে ঘরে রেখে চেষ্টা করেন যে দুজন একটু আলাদাভাবে গল্প করতে, এবং ফিরে এসে দেখতে পান যে মা মারা গেছে এবং বাবা বেশ অসুস্থ। মারা গেছে এই কারণেই বলছি, কিছুক্ষণ তারা ডাকাডাকি করেও যখন দেখছিলেন যে তার কোনো জ্ঞান ফিরছে না, পরবর্তীতে পালস চেক করে দেখা যায় তিনি আর পৃথিবীতে নেই। কিন্তু বাবা তখনও দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে তার দম গেল বলে এই অবস্থা। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কি আপডেট হয় সেটা আসলে কেউ জানতে পারে না। এরপরেও একটা ঘটনা ঘটে, সে ঘটনা শুনলে আপনারা বোধহয় আরও অবাক হবেন। সেটা হচ্ছে, একবার খুব করে একটা জিনিস চাওয়ার হয়, সেটা হচ্ছে
এই কেবিন থেকেই নাকি একটা মরা মানুষের লাশ পাওয়া যায় এবং সেই লাশ কোনোভাবেই আসলে মেলানো যায় না আসলে সেটা কার লাশ। একটু বলে রাখা ভালো কেন বলছি, কারণ হচ্ছে কেবিনটা তখন কাউকে ভাড়া দেওয়া হয়নি, কেবিনটা আসলে তখন লক ছিল এবং অনেক দিন পরে আসলে একটা মরা পচা গন্ধ আসার পরে সেই কেবিনটা খোলা হয় এবং পরবর্তীতে সেখানে লাশ পাওয়া যায়। অনেকভাবে সিসিটিভি ফুটেজে এইবারও চেক করে আসলে কোনো কিছুই পাওয়া যায়নি। এই ছিল হচ্ছে এই কেবিনের অবস্থা। এরপর থেকে আসলে কেবিনটাকে ব্লক করেই রাখা হতো, কোনো ক্রমে আসলে মালিক পক্ষ থেকে বলা হয়েছিল যাতে কেবিনটা কোনো ক্রমে ভাড়া না দেওয়া হয়, কিন্তু সেদিন অতিরিক্ত লাভের আশায় একেবারে হতবিহ্বল হয়ে সেই কম্পাউন্ডার আসলে আমাদেরকে কেবিনটা ভাড়া দিয়েছিলেন। অনেক ভাই এখানেও সে আসলে পারতো, অত রাতে আসলে কেবিন থেকে বের হয়ে আমরা কোথায় যাব সেটা নিয়ে আসলে আমরা প্রচণ্ড দ্বিধায় পড়ে যাই, যেহেতু ঈদের মৌসুম ছিল তাই আসলে অন্য কোথাও এই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ানো সম্ভব ছিল না। কিন্তু একটু বলে রাখা ভালো, আমাদের যেহেতু কেবিনটা বেশ ভিআইপির জায়গাতেই ছিল, তাই সেই কারণে সেখানে বাইরের মানুষরা আসার সম্ভাবনা বা সুযোগও খুব কম ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিই যে ঠিক কেবিনের বাইরে বিছানা করে তারপরে আমরা সেখানে থাকবো। পুরো রাত আসলে সেটাই করা হয়, ব্যাগপত্র সব ভিতরে রেখে একটা বিছানার চাদর বের করে সেটা বিছিয়ে সেখানেই আসলে পুরো রাত ঠান্ডার মধ্যে আমরা কাটিয়ে দিই। পুরো রাতের একটু ঘটনার কথা বলি, ঠিক রাত 2টা থেকে 3টার দিকে ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাওয়া যায়। মনে হচ্ছিল যে খুবই কষ্টে বা দুঃখে কোনো একজন মহিলা ভেতরে কান্না করছে এবং যখন এই শব্দ শুনতে পায় তখন আমার বাবা এবং আমার মা আমাদেরকে দুজনকে কোলে নিয়ে সেখান থেকে আসলে চলে যায়। পরবর্তীতে আবারও 2-1 ঘন্টা পরে সেখানে আসেন এবং এসে তখন বসেন। এরপরে সেখান থেকে একটা ভ্যাপসা গরম বা একটা গরমের ভাব রুম থেকে বের হচ্ছিল বলে আমার বাবা বলছিলেন। পরে বাবা উঠে দরজাটাও বন্ধ করে দেন, পরবর্তীতে দরজা জানালা বন্ধ করে আসলে সেখানে বসে থাকি এবং সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা সেখানেই বসে থাকি। অনেকবার এই ছিল হচ্ছে আমার বন্ধু থেকে পাওয়া বা শোনা যে ঘটনা। একটু বলে রাখতে চাই, আমি আপনাকে সেই কেবিনের নাম্বার এবং লঞ্চের নামও বলে দিতে পারি, কিন্তু আমি চাইবো না যে সবাই সেটা জানুক, কারণ যারা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং নিয়মিত লঞ্চ যাতায়াত করেন তাদের জন্য ব্যাপারটা খুব ভয়ঙ্কর হবে। অবশ্য সেই লঞ্চে যারা যাতায়াত করেন তারা নিশ্চয়ই জানেন, কিংবা যারা কাজ করেন, এই কেবিন কখনোই ভাড়া দেওয়া হয় না। নিশ্চয়ই আপনারা কখনো যদি সেই কেবিনের সংবাদ পান দূরে থাকবেন, আমি অন্তত সেটাই রিকোয়েস্ট করব। অনেক ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো এতটুকুই জানাচ্ছি। আরও একটা ঘটনা আমি কালেক্ট করে রেখেছি, কখনো সুযোগ হলে অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দিব। আল্লাহ হাফেজ। ভূত নাইট দীর্ঘজীবী হোক, আপনি দীর্ঘজীবী হন। ঘটনাটি আমাদের কাছে নওগাঁ থেকে পাঠিয়েছেন শামসুদ্দিন এবং তিনি তার বন্ধুর থেকে শোনা একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন। ধন্যবাদ শামসুদ্দিন আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার কালেক্ট করা একটা ঘটনা আমার কাছে পাঠানোর জন্য। খুবই অদ্ভুত একটা ঘটনা। এই মুহূর্তে পটুয়াখালী থেকে যদি কেউ আমাদেরকে শুনে থাকেন কিংবা পটুয়াখালী নিবাসী কেউ যদি আমাদেরকে শুনে থাকেন তাহলে জানাবেন এমন কোনো লঞ্চ কিংবা এমন কোনো কেবিনের সংবাদ আপনারা কখনো জেনেছেন কিনা বা জানেন কিনা। আসলে এই ব্যাপারটা খুব লোমহর্ষক হতে পারে। আপনি হয়তো বা লঞ্চ যাত্রা করবেন কিংবা প্রয়োজনীয় হয়তো বা কেবিন ভাড়া করবেন, সেখানে থাকবেন, কিন্তু এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা আসলে খুবই লোমহর্ষক। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন সাবরিন এবং দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে আছেন খোকন। এছাড়াও দেখতে পাচ্ছি জিদান যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি নয়ন যুক্ত হয়ে আছেন। ভালো লাগছে ভাই, তিনি লিখেছেন। তাছাড়া দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন কাশেম আছেন আমাদের থেকে, তিনি মালে থেকে শুনছেন আমাদের সাথে যুক্ত হয়ে। এছাড়াও গ্যান্ডারিয়া থেকে দেখতে পাচ্ছি সালমান যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি আফরিন আক্তার সাবরিন যুক্ত হয়ে আছেন, খিলগাঁও তালতলা থেকে শুনছেন তিনি। সোনিয়া রহমান আছেন আমাদের সঙ্গে। এছাড়াও সাজিদ খান আছেন আমাদের সঙ্গে। আছি ভাই লিখেছেন রাকিব খান। যেটা দেখতে পাচ্ছি আশকারি ভুইয়া আছেন আমাদের সঙ্গে, তিনি যাত্রাবাড়ি থেকে শুনছেন। আলমগীর আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন ভাই, অনেক ভালো লাগছে খোকন লিখেছেন আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি মিরু হোসেন যুক্ত হয়ে আছেন আমার সাথে, ওমর যুক্ত হয়ে গেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে মিরাজ যুক্ত হয়ে আছেন। এছাড়াও রিয়া যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে। এছাড়া উৎসব যুক্ত হয়ে আছেন দেখতে পাচ্ছি ইমরান খান, তিনি যাত্রাবাড়ি থেকে শুনছেন। বরিশাল থেকে শুনছেন ফারজিয়া।
জানাবেন যে পটুয়াখালী থেকে শুনছেন কারা, আর এমন কোনো লঞ্চ কিংবা এমন কোনো কেবিনের কথা আপনি জানতে পেরেছেন কিনা, এটা আসলে আমার জানার বেশ আগ্রহ। ব্যাপারটা আসলে বেশ ভয়ঙ্কর বলা যায়, বেশ ভয়ঙ্কর। দেখতে পাচ্ছি সোনিয়া রহমান আছেন, তিনি লিখছেন থ্যাঙ্কস ভাই নাম নেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও যুক্ত থাকার জন্য। শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা সবাই যারা যুক্ত হয়ে আছেন। শেফুল ইসলাম যুক্ত হয়ে আছেন, এছাড়াও শেফাউল ইসলাম দেখতে পাচ্ছি, এছাড়াও ইফতেখার হোসেন ইফতি যুক্ত হয়ে আছেন, তিনি রংপুর থেকে শুনছেন আমাদের কাছে। যাত্রাবাড়ি থেকে আছেন শেফাউল, এবং এছাড়াও দেখতে পাবেন নাজমুল হোসেন রুবেল যুক্ত আছেন, তিনি সৌদি আরব থেকে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এত দূর থেকে আমাদেরকে শোনার জন্য। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন রিমন, এবং তিনি লিখেছেন তিনি জয়পুরহাট থেকে শুনছেন। এছাড়াও যাত্রাবাড়ি থেকে আছেন আমাদের সাথে একজন, এছাড়াও তন্ময় আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি সালমান খান আছেন আমাদের সঙ্গে যুক্ত, সৈয়দ সালমান খান, এবং তিনি শুনছেন আমাদের কাছে মোহাম্মদপুর থেকে, তিনি বোধহয় আমাদের থেকে শুনছেন, এবং নূরজাহান রোড থেকে তিনি শুনছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সাব্বির আহমেদ আছেন, তিনি তার নাম নিতে বলেছেন, তিনি দুবাই থেকে শুনছেন, নিয়ে ফেললাম আপনার নাম। এছাড়াও আরবি আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আরবি আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি ফাহিম খান যুক্ত হয়ে আছেন, তিনি পটুয়াখালী থেকে শুনছেন। ফাহিম, আসলে আমি জানতে চাই যে আসলে এমন কোনো ঘটনা বা লঞ্চের কথা আপনি শুনেছেন কিনা। ভালো লাগছে, অনেক লিখেছেন তাসিন, এছাড়াও দেখতে পাচ্ছি বগুড়া থেকে আছেন মামুনুর রশিদ, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন তামিম, এছাড়াও আসিফ আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, মীর রাফিক হোসেন মাহিন যুক্ত হয়ে আছেন, আকাশ ইসলাম যুক্ত হয়ে গেছেন, এছাড়াও সাজিদ খান যুক্ত হয়ে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমি শুনছি, ওকে। ওসমান গনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি রাকিবুল হাসান যুক্ত হয়ে গেছেন সৌদি আরব থেকে, এছাড়াও ময়মনসিংহ থেকে আছেন সেলিম, এছাড়াও দেখতে পাচ্ছি আমার সাথে হামজা যুক্ত হয়ে গেছেন, এবং তিনি লিখেছেন কুমিল্লা পুলিশ লাইন থেকে তিনি শুনছেন আমাদেরকে। আহমেদ মিরাজ আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, শেরপুর থেকে আছেন দেখতে পাচ্ছি আমার সঙ্গে অনেকক্ষণ ধরে আছি, লিখেছেন ওসমান গনি। এছাড়াও শামীম আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, বিজয় আহমেদ, এছাড়াও দেখতে পাচ্ছি জুবায়েদ হোসেন জাওয়াদ আছেন যুক্ত হয়ে আমার সাথে, এছাড়াও আরশি মেঘ আছেন। যাই হোক, যারা যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও একটা ঘটনায় চলে যাব, তবে তার আগে জানাতে চাই যে আপনারা চাইলে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাওয়ার জন্য মোবাইলে সিম্পলি ফেসবুকের সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে RJ স্পেস ANIK, সবগুলো ক্যাপিটাল লেটারে RJ স্পেস ANIK উইচ ইজ RJ অনিক। সেখানে গেলেই আপনি দেখবেন যে আমার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, এবং সেখানেই আপনি কিন্তু 20,000 ফলোয়ারেরও একটা পেজ দেখতে পাবেন, এবং সেই পেজে ফলো করে আপনি কিন্তু মেসেজ করে জানিয়ে দিতে পারেন ঠিক আমার সঙ্গে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান, কিংবা কোনো জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই সেখানে আমি 24/7 সপ্তাহে 7 দিন আপনাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি, আর যুক্ত থাকবো অবশ্যই, এবং পাশাপাশি কোনো যদি রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু জানাতে পারেন, আর ঘটনা অবশ্যই লিখতে পারেন। এছাড়াও ঘটনা যদি আপনি চান আমার কাছে ইমেল করবেন, তাহলে bhoot964@gmail.com কিন্তু আপনাকে পাঠাতে হবে, which is bhoot964@gmail.com। চলে যাচ্ছি আবারও ঘটনায়। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন তারা জানাতে পারেন ঠিক কোন ধরনের ঘটনা আপনারা শুনতে বেশি পছন্দ করেন। চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলছি সিলেট থেকে, এবং আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সিলেটে আমি যে স্কুলে পড়াশোনা করতাম মূলত
ঘটনাটা সেই স্কুলকে কেন্দ্র করে। ছোটোবেলা থেকে আমরা জানতাম যে স্কুলের 4 নাম্বার যেই ফ্লোর, সেই ফ্লোরে আসলে যাওয়া নিষেধ, কিন্তু কেন নিষেধ সেটা আমরা একদমই জানতাম না। একবার ছোটোবেলায় আমরা ইন্টেনশনালি আসলে চেষ্টা করেছিলাম সেই ফ্লোরটাতে যাওয়ার জন্য, কিন্তু সেই পুরো ফ্লোরটাকে তালা মেরে রাখার কারণেই মূলত আমরা কেউ উঠতে পারছিলাম না। কিন্তু ঠিক সেই স্কুলের পাশে একটা বড় নারিকেল গাছ ছিল এবং সেই নারিকেল গাছে বেয়ে বেয়ে আসলে আমরা মূলত সেই গাছে উঠে পড়ি। অনেক একটু বলে রাখা ভালো, নারিকেল গাছে ওঠা কিন্তু এত সহজ কাজ নয়। তবুও আমরা কিন্তু সেই গাছ বেয়ে বেয়ে সেই স্কুলের আমাদের সেই স্কুলের করিডরে বেয়ে নেমে পড়ি। আমরা 3 জন তখন একসঙ্গে ছিলাম। সঙ্গত কারণে আমার সেই বন্ধুদের নামও বলছি না। উঠেই আমরা যেটা দেখি, পুরো ভবনটা আসলে পুরোপুরিভাবে আসলে ব্যবহারযোগ্য হলো, এই ফ্লোরটা পুরোপুরি অব্যবহারযোগ্য। অনেকগুলো শ্রেণীকক্ষ দেখতে পাই, যেমন 7ম ক, 7ম খ, 8ম ক, 8ম খ এবং 9ম ক, খ এবং গ, এই কয়েকটা রুম আমরা দেখতে পাই। এবং দেখা যাচ্ছিল ভেতরের জানালা দিয়ে, কাচের ভাঙা জানালা দিয়ে, যে ভেতরের টেবিল চেয়ার সবই কিন্তু ঠিকঠাক আছে। বলা যায় ধুলোবালি জমা ছাড়া তেমন কোনো ক্ষতি কিন্তু রুমের হয়নি। কিন্তু অনেক ভাই, আমরা একটু বলে রাখতে চাই, ক্লাস 8-এ পড়ি, তার হচ্ছে 6, 7, 8, এই 3 বছরে কখনোই এই গেট খুলেছে বলে শুনিনি। এবং আমাদের আগের যারা স্কুলে পড়েন তারাও বলেন প্রায় ঠিক 7-8 বছর আগে এটা বন্ধ করে দেওয়া হয়, এবং কেন বন্ধ করে দেওয়া হয় তার কোনো আলাদা কারণ আসলে কারোই জানা নেই। যাই হোক, অনেক ভাই, ঘটনায় ফিরে আসি। যখন আমরা সেই ফ্লোরে যাই তখন সময় দুপুর 12টা 15 কি 20 মিনিট। অনেক ভাই, আমার কাছে একটা ঘড়ি ছিল, সেই ঘড়ি দেখেই আসলে আমি সময়টা নির্ধারণ করেছি। এরপরে আমরা আসলে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে শুরু করি। সেখানে একটা ওয়াশরুম ছিল এবং ওয়াশরুমের সামনে আসতেই আমাদের একটা বন্ধু আমাকে বলল যে, বন্ধু, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ জায়গাটা ভালো মনে হচ্ছে না। আমরা তখন বাকি 2 জন প্রচণ্ড অট্ট হাসিতে এলিয়ে পড়ি এবং বলি যে সে ভয় পেয়েছে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, আমাদের আরও একজন বন্ধু একটু সামনে গিয়ে সেও বলতে শুরু করে, আমাদের মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত। অনেকভাবে বলে রাখা ভালো, আমরা মাত্র 3 জন গিয়েছিলাম, তাই 2 জনই যখন বলছিল যে আমাদের চলে যাওয়া উচিত, তখন আর আমি আসলে তাদের সাথে কথা বাড়াইনি। আমার কাছে মনে হচ্ছিল, আচ্ছা ঠিক আছে, যদি তোরা না যেতে চাস তাহলে আমরা চলে যাই। বরঞ্চ আমি মনে মনে হাসছিলাম যে নিচে গিয়ে তাদেরকে ভীতু বলে ডাকবো। আমি হুট করেই আমার কাছে মনে হলো আমার হাতে কোনো একটা পশমযুক্ত হাতের স্পর্শ লাগলো। আমি সাথে সাথে বামে ঘুরে তাকালাম, দেখলাম কিছু নেই। অদৃশ্য সেই স্পর্শ আমি তখন স্পষ্ট অনুভব করছিলাম। মনে হচ্ছিল ঠিক আমার হাত ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি একটা হাফ হাতা স্কুল শার্ট পরেছিলাম, মনে হচ্ছে ঠিক আমার অর্ধেক হাতের স্পষ্ট আমি অনুভূতি পাচ্ছিলাম। কেউ একজন আমার সাথে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আমার সমান। আমি একটু ছটকা মেরে সাইডে সরে যাওয়ার চেষ্টা করলাম এবং সরতে গিয়ে আমি আমার একটা বন্ধুর গায়ের উপরে পড়লাম এবং 2 জনই আসলে মাটিতে লুটিয়ে পড়লাম। আর একটা বন্ধু আমাদেরকে তুলতে আসলো এবং সেও একটা চিৎকার করে দূরে সরে গেল। আমরা বুঝতে পারলাম যে ঠিক আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে ওর সঙ্গেও ঠিক একই ঘটনাই ঘটলো। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়ে কী করব সেটা ভাবতে পারছিলাম না। এক প্রকারে একটা দৌড় দিয়ে আমরা শেষ 7ম ক ঠিক যেইখান দিয়ে আমরা গাছে উঠেছিলাম ঠিক সেইখানে গিয়ে দাঁড়ালাম এবং চিন্তা করছিলাম যে এখন যদি আমরা গাছে উঠতে যাই এবং নিচে পড়ে যাই তাহলে আমাদের মৃত্যু সুনিশ্চিত। তাই আমাদের উচিত হয় এখান থেকে কাউকে উদ্ধারের জন্য ডাকা কিংবা কিছুটা সময় এখানে অপেক্ষা করা। যদি আমাদেরকে রাস্ট্রিকেটও করে দেয় তাও বোধহয় ভালো, অন্তত জীবনটা আমাদের বেঁচে যাবে। অনেক ভাই তখন কেমন অনুভূতি আমাদের ছিল আমি বোঝাতে পারবো না। শুধু যে একটু স্পর্শ তেমনটা নয়, পরবর্তীতে আমার বন্ধু থেকে শুনেছিলাম। যাই হোক অনেক ভাই, আমি আগে আমার ঘটনাটা শেষ করি। এরপরে হুট করে আমাদের কাছে মনে হচ্ছিল যে 8ম ক কিংবা 8ম খ কোনো একটা রুমের মধ্যে ক্লাস চলছে। স্পষ্ট শুনেছি অনেক ভাই, মনে হচ্ছে কোনো ক্লাস চলছে এবং স্টুডেন্টসরা অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছে ক্লাসের মধ্যে। অনেক ভাই তখন আমাদের 3 জনের শরীর প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা 3 জন দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে বললাম যাতে কোনোভাবে আর যাই হোক আমাদেরকে উপর থেকে কেউ ছুঁড়ে ফেলে দিতে না পারে, আমরা যাতে
প্রাণে বেঁচে থাকি। অনেক ভাই আমাদের ভেতরে একটা ছেলে ছিল, সে বেশ সাহসী আমরা জানতাম, এবং সে বেশ সূরা কেরাত পারত। সে জোরে জোরে তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলো, কিন্তু কেমন যেন অর্ধেক পড়ে পড়ে সে বারবার ভুলে যাচ্ছিল। অনেক ভাই এরপরে আমার আর কিছু মনে নেই, কারণ আমি সেন্সলেস হয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পরে আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখি আমার বাকি দুজন বন্ধু ঠিক আমার মুখের দিকে তাকিয়ে আছে, এবং আমি উঠে বসেই তাদের থেকে জানতে চাইলাম যে আসলে কী হয়েছে। তখন তারা আর কিছু বলেনি, তারা জাস্ট আমার হাত চেপে ধরে বসেছিল। কিছুক্ষণ পরেই আমি দরজা খোলার শব্দ পেলাম, মানে এত বছর ধরে যে কেচিঘেট বন্ধ ছিল সেটা খোলার শব্দ পেলাম, কিন্তু কোনো ক্রমেই যেন কেউ একটা খোলার চেষ্টা করে খুলতে পারছে না। আমি ভয় পাচ্ছিলাম, এবং তারা আমাকে বলতেছিল যে দারোয়ান চাচা এসে গেছে। পরবর্তীতে সেই তালা ভাঙা হয়, এবং তালা ভেঙে তারপরে আসলে কেচি গেট খুলে আমাদেরকে নিচে প্রধান শিক্ষকের যে অফিস সেখানে নিয়ে যাওয়া হয়। একটু বলে রাখা ভালো অনেক ভাই, আমাদেরকে রেস্কিউ করতে শুধুমাত্র দারোয়ান আসেনি, আমাদের সাথে অনেকগুলো স্টুডেন্ট তাদের সঙ্গে দেখতে পাচ্ছিলাম। তারপরে সবাই অধীর আগ্রহে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল, এবং সবারই মধ্যে একটাই প্রশ্ন ছিল তখন যে আমরা উপরে কিভাবে আসলাম এবং উপরে কী এমন ঘটলো। দারোয়ান প্রচণ্ড মুখ গোমরা করেছিলেন, এবং তিনি আসলে আমাদেরকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। সম্ভবত প্রধান শিক্ষক ক্লাসে ছিলেন, এবং তিনি এই ঘটনা শুনে তিনি দৌড়ে চলে আসলেন সেখানে। এক প্রকার দৌড়ে রুমে ঢুকে তিনি দরজা লাগিয়ে দিতে বলেন, এবং পরবর্তীতে আমাদের বাবা মাকে ডাকতে বললেন। পরে আমাদের বাবা মাকে ফোন করার পরে তারা আসলেন এবং সমস্ত ঘটনা আমাদের বাবা মাকে খুলে বললেন, এবং আমরাও স্বীকার করলাম। কিন্তু সেদিনকার মতো প্রধান শিক্ষক আমাদেরকে আর কিছুই বললেন না। অনেক ভাই এইভাবে আসলে সেই ঘটনার রহস্য আমাদের কাছে কোনোদিন আর ভেবেছিলাম এই ঘটনার রহস্য আমাদের কাছে আর কোনোদিন জট খুলবে না। শুধু আমরা জানতাম আমাদের সাথে নির্মম একটা ঘটনা ঘটেছে। অনেক একটু বলে রাখা ভালো, আমি সেন্সলেস হওয়ার পরে কী ঘটেছিল, কেন সে ধারণা এসেছিল। আমি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমাদের একটা বন্ধু কোনো উপায়ন্ত না দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করেন, এবং ঠিক সেই রেলিংয়ের দরজা ধরে ঝাটকাতে থাকে। হুট করে আমাদের একজন বন্ধু চিৎকার করে ওঠে, এবং চিৎকার করে ওঠার পরে সেই বন্ধু যখন আবার ফিরে আসে তখন সে দেখতে পায় যে সেই বন্ধুর পা ধরে মনে হচ্ছে কেউ একটা টেনে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছে। অনেক ভাই আমি আবারও বলছি, দিন দুপুরে এই ঘটনা ঘটছিল। আমার বন্ধুর পা ধরে এক পা ধরে মনে হচ্ছে অশরীরী কিছু একটা টেনে ধরে নিয়ে যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু এক পা শূন্যে ভাসছে, পিঠ গড়গড়া খাচ্ছে, সে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার বন্ধু আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আমার আরেকটা বন্ধুর হাত চেপে ধরে টেনে তাকে উদ্ধার করার চেষ্টা করলো, কিন্তু সেই জিনিসটার শক্তি এতটাই বেশি ছিল যে সে কোনোভাবেই আসলে সেটাকে আটকাতে পারছিল না। আমার বন্ধুকে মনে হচ্ছিল ঠিক বাথরুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে সেই আমার যে চাচা, দারোয়ান যিনি চাচা, তিনি আসলে বোধহয় শব্দ শুনতে পেয়ে উপরে আসেন, এবং উপরে এসে তিনি যখন চিৎকার করে জিজ্ঞেস করেন কে ওখানে, তখন আমার সেই বন্ধু চিৎকার করে কান্না করতে থাকে। পরবর্তীতে ওই অশরীরী মনে হচ্ছিল পাটা ছেড়ে দিয়েছে, এবং আমার বন্ধু সেখানেই আসলে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে কিছুক্ষণ পরে আসলে আমার সেই বন্ধুর আবার জ্ঞানও ফিরে আসেন, এবং তারা দুজন মিলে আমার কাছে চলে আসেন, এবং সেই চাচা এসে তাড়াতাড়ি করে যখন দেখলেন যে চাবি পাচ্ছেন না, তখন কিছুটা পানি দিলেন যাতে আমার চোখে মুখে পানি দেওয়া যায়, এবং তিনি তালা ভাঙার জন্য কিছু জিনিসপত্র আনতে গেলেন। যাই হোক অনেক ভাই এইখানেই ঘটনা শেষ হলে পারতো। পরবর্তীতে আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন সেই চাচার আসলে মৃত্যু ঘটে, কোনো অপঘাতে নয়, স্বাভাবিক মৃত্যু ঘটে, কিন্তু সেই মৃত্যুর জানাজার নামাজে গিয়ে আসলে সেই চাচার ছেলের সঙ্গে আমাদের পরিচয় হয়, এবং পরবর্তীতে সেই চাচার ছেলের থেকেই আমরা আসলে জানতে পারি যে ওই ফ্লোরে আসলে খুব একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে। মূলত ঘটনাটা ঘটে 8A রুমটাতে, 8ম ক রুমটাতে যে ঘটনা ঘটে যে একবার সেই রুমের মধ্যে আসলে অনেকগুলো ছেলেপেলে একটা বিস্ফোরণের শিকার হয়। মূলত বিস্ফোরণটা ঘটেছিল হচ্ছে রুমের মধ্যে রাখা এক ধরনের দাহ্য পদার্থ ছিল, সেই পদার্থটাকে আসলে রাখা হয়েছিল স্কুলের কোনো একটা ল্যাব সংশ্লিষ্ট কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে সেইটা ছোট একটা বিস্ফোরণটাই আসলে বড় আকার ধারণ করে। মূলত সেখানে আসলে ছিটকে গিয়ে আগুনের ফুলকি সবার গায়ে চলে যায়, এবং সেখানে অনেক আহত এবং কিছু মানুষ নিহত হয়। পরবর্তীতে সেখানে আবারও ক্লাসরুমে ক্লাস যখন চালু হয় তখন বেশ কিছু উদ্ভট ঘটনা ঘটেছিল।
ঘটেছিল, পরবর্তীতে বাধ্য হয়ে সেই ঘটনাটা আসলে ধামাচাপা দেওয়া হয় এবং ধামাচাপা দেওয়ার জন্যই আসলে মূলত সেই ফ্লোরটাকে তালা মেরে দেওয়া হয়। অনেকবার একটু বলে রাখা ভালো, ঘটনাটা যখন ঘটেছিল তখন আসলে ইন্টারনেট ব্যবস্থা এতটা বেশি স্ট্রং ছিল না, যে কারণে আসলে সবার কাছে ঘটনাটি পৌঁছায়নি এবং স্কুল কর্তৃপক্ষ নিজেদের যে নেগলিজেন্সি সেটাকে ঢাকার জন্যই এই ঘটনাকে আসলে বাইরে বেরোতে দেয়নি। এতগুলো অকালে ঝরে যাওয়া প্রাণ, সেটার কোনো বিচার এখন পর্যন্ত হয়েছে কিনা আমার জানা নেই। অনেক ভাই, এই ছিল হচ্ছে আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন এবং এই ঘটনা শতভাগ সত্য, আমি গ্যারান্টি দিয়ে বলছি ঘটনা সত্য। অন্তত পক্ষে সেই বিস্ফোরণের ঘটনা জানি না, আমার সঙ্গে আমার বন্ধুর সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনা সেটা কিন্তু অনেক ভাই সত্য। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবিশ্বাস করলে আমি খুব কষ্ট পাবো, কারণ আমি জানি ঘটনাটা বিশ্বাস করার মতো নয়, কিন্তু অবিশ্বাসেরও যোগ্য আমি নই, অন্তত আমাকে যারা চেনে তারা জানেন। ভূত নাইট ভালো থাকুক, আপনি ভালো থাকেন। ভালো লাগলে পড়ে শোনাবেন, দয়া করে অবিশ্বাস করবেন না। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ একদম শেষ সময় পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। একটু বলে রাখতে চাই, যিনি এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাদের কাছে বলেননি, হয়তোবা খুব তাড়াহুড়া করে লিখতে গিয়ে তিনি আমাদের কথা নামটি বলেননি। তবে তিনি যে ইমেল থেকে আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছেন, ইমেলের নাম হচ্ছে সাজু। তো আমি সে কারণে আপনাকে সাজু বলি আসলে ডাকছি। সাজু, আপনাকে ধন্যবাদ আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক একটা ঘটনা শেয়ার করার জন্য। আমি আবারও বলছি, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনাদের নিজেদের। ঠিক সেভাবে সাজু আমাদেরকে বলেছেন, ঠিক সেভাবে আমিও আপনাদের কাছে জানাতে চাই, এই মুহূর্তে যখন আপনি আমাকে শুনছেন, হতে পারে যে রুমটিতে আপনি শুনছেন সেই রুমটিতে এর আগেও এমন কোনো ইতিহাস আছে যেটা আপনি জানেন না। খুব স্বাভাবিকভাবে ধরে নিন, ধরুন একটা স্বাভাবিক মৃত্যু ঘটেছিল সেই রুমে, হয়তোবা 5 থেকে 6 ঘন্টা একটা লাশকে শুয়ে রাখা হয়েছিল সেই রুমে। হয়তোবা তার পরের দিনই যদি আপনাকে থাকতে বলা হতো, আপনি হয়তো থাকতেন না, কিন্তু এখন আছেন। কারণ কেন জানেন? কারণ আপনি জানেন না সেই ঘরে কি ঘটেছিল। আমি আবারও বলছি, কারণ আপনি জানেন না সেই ঘরে কী ঘটেছিল। হয়তোবা ঠিক ফ্যানের যেই মুহূর্তে আপনার মাথার উপরে ভন ভন করে ফ্যান ঘুরছে, সেই জায়গায় কোনো একটা ছেলে বা মেয়ে বা কোনো একটা মানুষ আত্মহত্যা করেছিল, ঝুলছিল, কিন্তু আপনি এখন অবলীলায় আপনার ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছেন, কারণ আপনি জানেন না এই ঘরের ইতিহাস কি। হতে পারে যেখানে এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কোনো না কোনো একটা সময় কবর খুলে কাউকে কবর দেওয়া হয়েছে। যে বাড়িটা আপনার তৈরি করা হয়েছে সেখানে হয়তো বা কোনো একটা সময় কোনো কবরস্থান ছিল, কিংবা কোনো মানুষকে কবর দেওয়া হয়েছিল। কারণ পৃথিবীর এত বিশাল অংশ, এত মানুষ হতেই পারে এমন কিছু একটা, কিন্তু আপনি জানেন না। এই কারণেই আপনার মধ্যে আসলে কনফিউশন তৈরি হয়েছে। আমি আবার বলছি, ভয়টা আসলে তখনই জাগ্রত হয় যখন আপনি ভয় বা সেই কারণটা আপনি জানতে পারেন। আপনি যখন জানেনই না যে আসলে কিছু একটা ঘটেছিল, তখন আসলে তেমনটা হয় না। যেমন ধরেন এই মুহূর্তে আপনাকে যদি আমি কবরস্থানে নিয়ে গিয়ে একা দাঁড় করিয়ে রাখি, কিংবা আপনি যদি যান, তাহলে দেখবেন যে আপনি ভয় অসাড় হয়ে পড়বেন। একা যদি থাকতে হয়, কিংবা কোনো একটা জায়গায় যেখানে কিনা মৃত মানুষকে পোড়ানো হয়, যেটাকে আমরা শ্মশান বলে ডাকি, সেখানেও হয়তো আপনি গেলে অসাড় হয়ে যাবেন। কিন্তু ঠিক এমনটাও হতে পারে আপনার বাড়ির ঠিক 1 তলা বাড়ির বা 2 তলা বাড়ির যে বাড়িতে আপনি এখন আছেন, সেই বাড়িটা তো একসময় শ্মশান ঘাট ছিল, সেখানেও একটা মানুষকে নিয়ে এসে পুড়িয়ে ফেলা হতো। তেমনটা যদি নাও হয়, হতেও পারে এই মুহূর্তে যখন আপনি আমাকে শুনছেন, আপনি যখন বলছেন, লিখছেন, আপনি ভয় পাচ্ছেন না, সেই মুহূর্তে আপনার রুমের মধ্যে আপনি ছাড়াও অন্য কোনো একটা কিছুর উপস্থিতি আছে। হতে পারে সেই উপস্থিতি যাচ্ছেন আপনাকে জানান দিতে, তাই আপনি জানতে পারছেন না। হতে পারে এই মুহূর্তে আপনি যখন শুয়ে আছেন, ঠিক আপনার বিছানার ডান পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি এগুলো সবই সম্ভাবনার কথা বললাম, উড়িয়ে দিতে পারবেন না। শুধুমাত্র আপনি জানেন না দেখেই আসলে এই ভয়গুলো আপনার মধ্যে কাজ করছে না বলে আমার কাছে মনে হয়। অন্ধকারের ভয় যেমন আমরা অন্ধকার না হলে উপলব্ধি বা অনুভব করতে পারি না, ঠিক সেইভাবে না জানার কারণে আসলে সেই সমস্ত ভয় অনুভব করতে পারি না। একটা ঘটনা বলতে চাই, আমার
চাচির একটা বাড়ি, পুরাতন বাড়ি, সেই বাড়ির একটা ঘটনা। সেই বাড়িটা তিনি এখন ভাড়া দিয়েছেন। সেই বাড়ির 2 তলাতে একজন ভাড়াটিয়া থাকতেন এবং সেই ভাড়াটিয়া ঠিক ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন, তিনি এবং তার স্ত্রী দুজনেই। সেই বাড়িতে আমি শেষবার গিয়ে একটা পরিবারকে থাকতে দেখেছি। সেই ঘরের মধ্যে যেখানে আমি ঝুলন্ত মানুষকে দেখেছি, সেই ঘরের মধ্যে নির্দ্বিধায় মানুষকে ঘুমোতেও দেখেছি, কিন্তু তারা জানেও না তাদের এই ঘরের ইতিহাস কি। এরকম আসলে অনেকটাই ঘটে। যাই হোক, একেবারে সব কিছুর শেষে জানাতে চাই, আজকের ঘন্টার একেবারে শেষের মুহূর্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ মুহূর্তে সবাই যারা যারা যুক্ত হয়েছেন তাদের কিছু টেক্সট পড়ে ফেলতে চাই। আলমগীর যুক্ত আছেন, তিনি হাসপাতালের ঘটনা অনেকক্ষণ যাবত শুনতে চেয়েছেন। আজকের আলমগীর আমাদের কাছে সময় একদমই শেষ, তাই ঘটনাটা শেয়ার করতে পারছি না। নিশ্চয়ই আগামী সপ্তাহে আপনার এই হাসপাতালের বেশ কয়েকটা ঘটনা আমি রাখার চেষ্টা করব। অবশ্যই ভূতনেট টিমকে সেটা রাখতে বলবো। জামিল আছেন, তিনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন, যাত্রাবাড়ি থেকে শুনছেন। ইমরান খান, এছাড়াও শেফাউল ইসলাম আছেন, এছাড়াও মুরসালিন আছেন। কি খবর ভাই জিজ্ঞেস করতে চাই না, কারণ আমি জানি সবসময় আপনি ভালোর দলে থাকেন। একদম তাই, আমি সবসময় ভালোর দলে থাকি। আমি ভালোর দলের সভাপতি বা প্রেসিডেন্ট বলতে পারেন। দেখতে পাচ্ছি এরিকা ইনায়াত আছেন আমার সঙ্গে, তিনি লিখেছেন মিথ্যা কাহিনী দিয়েন না ভাই প্লিজ। আচ্ছা, তিনি এটা বলেছেন লাভ ইউ অসম স্টোরি। এটার বিপরীতে আমি আবারও বলতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে আছেন তাদেরকে সত্য মিথ্যা বা ভুল ঠিক এগুলো যাচাই করার অধিকার আমাদের কাছে নেই, আমরা সেটা করিও না। আমরা শুধুমাত্র আপনাদের লেখা ঘটনাগুলো পাঠাই। যেটা দেখতে পাচ্ছি ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এইটাই রাখেন, চেঞ্জ করেন। আচ্ছা, তিনি লিখেছেন এটা, ওকে। তো দেখতে পাচ্ছি পুরান ঢাকা থেকে আছেন আমাদের সঙ্গে একজন। এছাড়াও দেখতে পাচ্ছি লাভ ইউ ভাই লিখেছেন মোরসালিন ভাই। এছাড়াও দেখতে পাচ্ছি অনেক ভাই আমার কাছে অসংখ্য, আচ্ছা তিনি লিখেছেন অনেক ঘটনা তার কাছে আছেন, হন্টেড ঘটনা তিনি আছেন, তিনি আমার কাছে জানাতে চান। ওকে, ঠিক আছে, অবশ্যই জানাবেন কীভাবে সেটাও একটু একেবারে শেষ সময় জানিয়ে দিতে চাই। মহলে রাইট ম্যাচ অপশনে যাবেন, গিয়ে লিখবেন SFM, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, তারপর লিখবেন আপনার লোকেশন, এরপরে আপনার যে মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেটি লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আর যে অনেকের যে ফেসবুক পেজ, সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিতে পারেন যদি আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, RJ স্পেস ANIK, আমি আবারও বলছি RJ স্পেস ANIK অনেক, RJ অনেক লিখে সার্চ করবেন, সেখানে আপনি পেয়ে যাবেন একটা প্রোফাইল পিকচার, ঠিক লাল কালো মিশ্রিত একটা প্রোফাইল পিকচার আপনি পেয়ে যাবেন, যেটাখানে 20,000 ফলোয়ার আছে। এবং সেইখানে গিয়ে আপনি যেটা করবেন, সিম্পলি আপনি সেখানে ফলো বাটনে ক্লিক করবেন এবং আপনার যেই নাম্বারটি সেটা কিন্তু সেখানে আপনি মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই লিখবেন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে চান এবং পাশাপাশি আপনার যদি স্টোরিটা থাকে সেটাও লিখে পাঠাবেন। সেক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে আপনাকে ডিটেক্ট করার জন্য। এই মুহূর্তে আর বেশি কথা বাড়াবো না, সেটা হচ্ছে আমি বিদায় নিব একেবারে শেষ সময়। তাই আপনাকে যেটা করব, আপনাদেরকে সিম্পলি বিদায় জানাবো এবং জানিয়ে রাখতে চাই, নিশ্চয়ই আপনারা যারা যুক্ত হয়ে আছেন ছিলেন এত সময় পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা ঘটনা পাঠিয়েছেন আজকে আমাদের কাছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবো আগামী সপ্তাহে যখন আমি ফিরবো তখন একটা গেস্ট সাথে নিয়ে আপনাদের কাছে আসতে। তো অবশ্যই যারা আসতে চান তাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। একবার শেষ সময় বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। হতে পারে এই মুহূর্তেও ঘটতে পারে আপনার সাথে অলৌকিক কোনো সত্য ঘটনা। আর সেই সময় বলতে চাই, আমাদের কাছে ইমেল করবেন bhoot964@gmail.com। আমি এবার বলছি bhoot964@gmail.com। এই ঠিকানায় অবশ্যই ইমেল করে দিতে পারেন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, কিংবা যেটা ঘটনা সেটা লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও কিন্তু আপনি এই ঠিকানায় পাঠাতে পারবেন। সো কথা না বেরিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আর যে অনেকের জন্য ভূত নাইটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর সেই পর্যন্ত সাবধানে থাকবেন। নিশ্চয়ই এমনও হতে পারে এই মুহূর্তে আপনার আশেপাশে আছে অলৌকিক কোনো সত্তার উপস্থিতি। টের পাচ্ছেন তো? আল্লাহ হাফিজ, শুভ বিদায়, শুভরাত্রি।